তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 90% থেকে 91%, প্রায় 91% শিক্ষার্থী তোমার রিটেনের কারণেই ফেল করে। বুঝতে পারছো? আর সেই রিটেনটা হলো বাংলা না, ইংরেজি রিটেনেই বেশি ফেল করে। আর ইংরেজি রিটেনে ফেল করার একটা কারণ হলো আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারি না। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রিটেন প্রশ্ন আসছে না, সেই প্রশ্নটা কি কি আসছে দেখো। রাইট এ প্যারাগ্রাফ অন, মানে অন মানে উপরে, কিসের উপরে? হাউ এডুকেশন ক্যান ইনলাইটেন ওয়ানস লাইফ, মানে কিভাবে শিক্ষা একজন মানুষের জীবনকে উন্নত করে বা উজ্জ্বল করে। বিষয়টা দেখো, এটা কিন্তু তুমি প্যারাগ্রাফ তোমার জীবনেও পড়ো নাই। এই প্যারাগ্রাফ কিন্তু আমরা প্যারাগ্রাফ পড়ছি কি ভাইয়া, যেমন ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, এই টাইপের প্যারাগ্রাফগুলো কিন্তু মানে পড়তে পড়তে অভ্যস্ত। বাট এইটা কিন্তু তোমার ক্রিয়েটিভ জিনিসটা, মানে তুমি নিজের থিঙ্কিং করবা যে কিভাবে একটা শিক্ষা মানুষকে উজ্জ্বল করে। তাহলে এই প্যারাগ্রাফটা যখন তোমার লিখতে যাবা, তোমার কিন্তু এটা নিজের, আর তোমাদের কিন্তু প্যারাগ্রাফ লেখার জন্য এরকম একটা পেজ দেবে, এই পৃষ্ঠা, বুঝতে পারছো? এক পৃষ্ঠা, নট পাতা, এপিটোপিট না, শুধু এক পৃষ্ঠা দেবে। তো ওই পৃষ্ঠার ভিতরেই তোমার 10 মার্কের জন্য প্যারাগ্রাফটা লিখতে হবে। তো ওই প্যারাগ্রাফটা কতটা ইম্পর্টেন্ট এবং কোন জিনিসগুলো লিখতে হবে, মূল পয়েন্টগুলোই লিখতে হবে। যাই হোক, পরে আসতেছি। দেখো পরে আসছে কি, এক্সপ্লেইন দ্য প্রভার্ব, মানে প্রভাবটা ব্যাখ্যা করো। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আচ্ছা, আমরা তো এই জিনিসটা পড়ে আসছি যে ওই শেখ সাদী তো মূলত যে জামা পরে গেছিল একটা, তোমার মানে নর্মাল জামা পরে গেছিল, ওনাকে খাবার মানে ভালো আপ্যায়ন করেনি, মানে আতিথেয়তা পরায়ণ ভালো করেনি। দেন উনি একটা ভালো জাঁকজমকপূর্ণ জামা পরে গেছে, দেন ওই খাবারগুলো যখন দিচ্ছে তখন তিনি জামার পকেটে পড়ছে। এটা তো আমরা সবাই জানি, এরকম একটা গল্প। তো এইখানে ওই থিমটা দিয়ে কিন্তু ওই গল্পটা চায়নি, বলছে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, মানে বইয়ের উপরের পৃষ্ঠা দেখেই তুমি কাউকে জাজ করো না, মানে বইটাকে জাজ করো না, এইটা এক্সপ্লেন করতে বলছে। এখন তুমি যদি মনে করো যে আমি তো ছোটবেলায় একটা গল্প পড়ে আসছি, ওই গল্পটা হুবহু লিখে দেবা না, এই লাইনটা দ্বারা কি বুঝাইছি এইটাকে আমরা মিন করতে বলছে। বুঝতে পারছো? এটা তোমার সম্পূর্ণ ফ্রি হ্যান্ড রাইটিং। তারপর লাগছে কি, রাইট 5 মিনিংফুল সেন্টেন্স, মানে অর্থবহ 5টা সেন্টেন্স তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিচের যে 5টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ড দিয়া তুমি 5টা সেন্টেন্স তৈরি করবা। ওয়ান দ্য ইভ অফ, এটা কিন্তু আমাদের এই যে 5টা ওয়ার্ড, সবকটা ওয়ার্ড টেক্সট বুক থেকে হুবহু চলে আসবে। এই ভায়োলেশন, ফেভেন্ট্রি, কনসিকোয়েন্স, মানে কনসিকোয়েন্স মানে পরিণতি, ভায়োলেশন মানে কি, এটাকে বলা যায় যে তোমার কি কয় ওটারে, একটা ভালো কাজকে মানে যখন সীমা লঙ্ঘন করা যেটাকে বলি আমরা, ওইটা অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা। তো এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে বলছে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই সহজ মনে হচ্ছে এখন, কিন্তু পরীক্ষার সময় স্যারেরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইংরেজি কোশ্চেন যখন তুমি মানে দেখবে, তোমাদের লেখার ধরনটা দেখবে তোমার সাথে অন্য কারো যেন না মিলে, অর্থাৎ তোমার নিজের কি আছে সেইটার ফুটিয়ে তোলো। এখানে তুমি শুধু এই রিটেনের ক্ষেত্রে তুমি যদি গ্রামারলি ভুল না করো আর ওয়ার্ডের বানান যদি ভুল না করো, তুমি হাইয়েস্ট মার্ক পাবা। আমি আবার বলছি, তুমি যদি গ্রামার জিনিসটা যদি ভুল না করো, মানে সেন্টেন্স কিভাবে স্ট্রাকচারে বসে ওইটা যদি ভুল না করো, আর ওয়ার্ডের মিনিংটা যদি ভুল, স্পেলিং মানে বানানটা যদি ভুল না করো, তুমি কিন্তু হাইয়েস্ট মার্ক পাবা। এক্ষেত্রে আমরা করি কি, দেখো দ্য হাউ এডুকেশনের প্যারাগ্রাফ তো পড়েই নাই, এই যে ডোন্ট জাজ এ বুক, অনেকে করবে কি, লিখতে সহজ প্রশ্ন আসছে, এত সহজ লেখা কিন্তু দিয়েছে কি ওই শেখ সাদীর গল্পটা লিখে দিয়ে আসছে, কিন্তু আসলে কিন্তু ও মার্ক পাবে না। তো যাই হোক, আমরা আসলে আজকে শিখবো ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথম ক্লাস এবং কিভাবে আমরা একটা বড় সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি এই যে স্ট্রাকচারটা তোমরা একটু মাথায় রাখবা। আমি স্ট্রাকচার দেওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাই। দেখো, এই আমরা ইংরেজি কি, উই, আগামী মানে কি ফিউচার, ঠিক আছে, বা নেক্সট, শুক্রবার মানে কি ফ্রাইডে, প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু জানি। দেখো, সিনেমা মানে সিনেমাই বলতে পারি, হল সিনেমা হল বুঝাচ্ছি, যাবো মানে কি উইল গো, সবাই কিন্তু জানি, গো অর্থ যাওয়া, একটি মানে এ দ্বারা বুঝাচ্ছি, আর নতুন মানে নিউ, সিনেমা দ্বারা সিনেমাই বুঝাচ্ছি, দেখা মানে সি, জন্ম মানে ফর। প্রত্যেকটা শব্দের অর্থ আমরা কিন্তু জানি, কিন্তু এই শব্দগুলো আমরা কোনটার আগে কোনটা বসবে, আগে ভার্ব বসবে নাকি সাবজেক্ট বসবে, সাবজেক্ট ভার্ব বসানোর পর অবজেক্ট কোথায় বসবে, না অ্যাডভার্ব কোথায় বসবে, অ্যাডজেক্টিভ কোথায় বসবে, বা এই একটি নতুন সিনেমা কোথায় বসবে দেখার জন্য, এই বিষয়গুলো সাজানো মানে সাজাতে না পারার কারণে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না। আজকের ক্লাসে মূলত এই বিষয়টাই আমি শেখাবো যে তোমরা কিভাবে নিজের মতো করে একটা সেন্টেন্স তৈরি করে দিতে পারো, যে বইয়ের ভাষা তোমাদের দরকার নেই, নিজের ভাষায় নিজের মতো করে গ্রামারলি কারেক্ট করে লিখবা। তো প্রথমেই আমরা একটু চিন্তা করি। দেখো, প্রথমে যে কি বসাবো, আমরা কিন্তু বাংলা বাক্যে আমরা কি বসাই, বাংলা বাক্যে ভার্ব থাকে কোথায়, এই জিনিসটা একটু লিখে রাখো। বাংলা বাক্যে ভার্ব থাকে কোথায়, ভার্ব মানে কি ক্রিয়া, ক্রিয়া মানে কি যে শব্দটা দ্বারা কাজ বোঝায়। এখন এই বেসিকটা তোমার মাথায় অবশ্যই থাকতে হবে। এখন এই বেসিকটা যদি না থাকে তাহলে তো সমস্যা। ভার্ব মানে যেটা ক্রিয়া, কাজ বোঝাচ্ছে যেই শব্দ দ্বারা, ওটা থাকে বাংলা বাক্যের কোথায় থাকে ভাইয়া, বাংলা বাক্যের শেষে থাকে। এটা লিখে রাখো, বাংলা বাক্যের ভার্ব থাকে কোথায়, শেষে। আর ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের ঠিক পরে, এটা লিখবা।
মাথায় রাখলেই হবে। তো এখন দেখো আমরা প্রথমে ইংরেজি বাক্যে কি বসাবো ভাইয়া, সাবজেক্ট বসাবো, তারপর কি বসাবো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এগুলা কি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি সব আমি ব্যাখ্যা করে দেবো, কোনো চাপ নিও না, জাস্ট দেখো একটু। তারপর কি ভাইয়া, ভার্ব, মানে সিকোয়েন্সটা দেখো, মানে কোনটার পরে কোনটা বসবে। তারপর দেখো ইনডাইরেক্ট অবজেক্ট, আর একটা কি ভাইয়া, ডিরেক্ট অবজেক্ট, মানে প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট বসবে, পরে ডিরেক্ট অবজেক্ট বসবে। আবার চাইলে তুমি ডিরেক্ট অবজেক্ট আগে বসাইতে পারো, বাট এখানে একটা রুলস আছে ভিন্ন, তবে এইটাই লিখে মানে মাথায় রাখো শুধু। এখন ইনডাইরেক্ট অবজেক্ট আগে বসবে, তারপর কি ভাইয়া ডিরেক্ট অবজেক্ট, তারপর কি ভাইয়া ডিরেকশন 1, তারপর কি ভাইয়া ডিরেকশন 2, তারপর কি ভাইয়া অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর কি। এখন বলতে পারো ভাই এত কিছু মনে থাকবে নি ভাইয়া, আরিফ ভাই তো আছে, ভাই আছে, তোমাদেরকে সংক্ষেপে শর্টকাট সব দেখাই দেবে, জাস্ট তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি এখন। অ্যাডভার্ব অফ প্লেস, তারপর কি ভাইয়া উইথ হোম, তারপর কি ভাইয়া অ্যাডভার্ব অফ টাইম, তারপর অ্যাডভার্ব পারপস। এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্স অনুযায়ী পৃথিবীর যত সেন্টেন্স আছে, ইংরেজি প্যাসেজ বলো, তুমি গ্রামার প্যারাগ্রাফ বলো, এসে বলো, সব এই সেন্টেন্স সিকোয়েন্স মেনটেন করে লেখে। তুমি যদি এই সেন্টেন্স সিকোয়েন্সটা মাথায় রাখো, তোমার আর কোনো সমস্যা হবে না। তাহলে ইংরেজি থেকে মানে বাংলা থেকে ইংরেজি করার জন্য প্রথমে আমার কাজটা হলো, ফার্স্ট অফ কাজ, খাতা লেখো, ফার্স্ট কাজ কি, বাংলা বাক্য থেকে আমার ভার্বটা নির্ণয় করা, অর্থাৎ ক্রিয়াটা নির্ণয় করা। তুমি দেখো আমরা আগামী শুক্রবার সিনেমা হলে যাব একটি নতুন সিনেমা দেখার জন্য, তো এইটা তুমি দেখো এখানে ভার্ব কোনটা। আবার দেখো আমি প্রতিদিন সকালবেলা রাস্তায় হাঁটি শরীর সুস্থ রাখার জন্য, এখন ভার্ব কোনটা, যে শব্দ দ্বারা কাজ বোঝাচ্ছে, হাঁটি, এখানে দেখো হাঁটা মানে কি কাজ। আবার দেখো হলে যাব, এই যাওয়া যাওয়া মানে হলো কাজ। এখন বলতে পারো যে ভাই আপনি বললেন শেষে আগামী শুক্রবার সিনেমা হলে যাব একটি সিনেমা দেখার জন্য, তুমি চাইলে এইটুকু, এটা আমার ধরো লেখার ক্ষেত্রে পিছনে সামনে চলে আসছে, তুমি চাইলে লিখতে পারো আমরা আগামীকাল মানে সরি আমরা আগামী শুক্রবার একটি নতুন সিনেমা দেখার জন্য হলে যাব। তখন কিন্তু মূল বাক্যটা কিন্তু ওরকমই হবে যে আমরা আগামী শুক্রবার একটি নতুন সিনেমা দেখার জন্য হলে যাব, এইটা কিন্তু তখন শেষেই থাকবে, মূলত বাক্যে এটা শেষেই থাকবে ভার্বটা। তো মেইন জিনিসটি হলো এটা যে ভার্বটা তোমার সবসময় বাংলা বাক্যের শেষে থাকে আর শব্দটা দ্বারা ক্রিয়া বোঝাচ্ছে। তাহলে তোমার প্রথম কাজটি হলো বাংলা বাক্য থেকে ভার্বটা নির্ণয় করা, এটা এমনিতেই পারবা। বাক্যটা থেকে বাংলা বাক্য থেকে ভার্বটা নির্ণয় করার পর ওই ভার্বকে তুমি প্রশ্ন করবা সাবজেক্ট নির্ণয় করার জন্য, কে বা কারা দিয়ে প্রশ্ন করো, কি দিয়ে ভাইয়া, কে বা কারা দিয়ে প্রশ্ন করবা। তারপর ওই ভার্বটাকে, সব প্রশ্ন কিন্তু ওই ভার্বটাকেই করবা। তারপর প্রশ্ন করবা ওই ভার্বটাকে কতবার দিয়ে প্রশ্ন করবা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বের করার জন্য। তারপর ভার্ব বসবে, ওই যেই ভার্বটা বের করছি ওইটা টেন্স অনুযায়ী নাম্বার পার্সন অনুযায়ী ভার্বটা বসাই দেবা। ধরো এটা পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে পাস্ট ইনডেফিনিট ভার্বের কোন ফর্ম বসবে ওইটা বসাবা, আমরা সামনে আসতেছি দেখাচ্ছি। তারপর কি আইও, মানে ভাই আইও দ্বারা বোঝাচ্ছি আমি ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট কিভাবে বসাবো, ভার্বকে তুমি কি দিয়ে প্রশ্ন করবা, কি, কথা বুঝতে পারছো। তারপর কি বসবে ভাইয়া, ডিরেক্ট অবজেক্ট বসবে, তাহলে ডিরেক্ট অবজেক্ট এই ডিও মানে ডিতে ডিরেক্ট, ওতে অবজেক্ট, কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করবা, কাকে। তারপর কি ডিরেকশন 1 মানে তুমি ভার্বকে কোন দিকে দিয়ে প্রশ্ন করবা। তারপর ডিরেকশন 2 তারপর মানে কি কোথা থেকে, ভার্বকে প্রশ্ন করো কোথা থেকে। তারপর কি এম মানে ভাইয়া ম্যানার, এম মানার মানে কি এই যে অ্যাডভার্ব অফ ম্যানার, মানে ভার্বকে তুমি প্রশ্ন করবা কিভাবে। তারপর পি মানে কি ভাইয়া অ্যাডভার্ব অফ প্লেস, এই পি মানে কি অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস কোথায়, ভার্বকে তুমি কোথায় দিয়ে প্রশ্ন করবা। তারপর ডব্লিউ দ্বারা কি ভাইয়া উইথ হুম, কার সাথে, তুমি ভার্বকে প্রশ্ন করবা উইথ হুম, কার সাথে। তারপর ভার্বকে প্রশ্ন করবা কি দিয়া, টি, কখন দিয়ে প্রশ্ন করো, অ্যাডভার্ব অফ টাইম মানে ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করো। তারপর এই যে অ্যাডভার্ব অফ পারপোজ মানে এখানে আর দিছি, এখানে পারপোজ, তুমি চাইলে এখানে পারপোজও লিখতে পারো পি দিয়া, তো আমি পি যেহেতু দিছি, পারপোজ মানে উদ্দেশ্য আর রিজন মানে কেন, একই জিনিস। তাহলে আর দিছি অ্যাডভার্ব অফ রিজন মানে কেন। এখন দেখো সংক্ষেপে যদি আমি সামারিটা নিই, এখন সামারিটা টানলে তোমরা কি দেখতে পাবা, যে প্রথমে বসতে আছে সাবজেক্ট, সাবজেক্টটা বের করার জন্য আমরা কে বা কারা দিয়ে ভার্বকে প্রশ্ন করব। তারপর কি নাম্বার, যদি ভার্বের মধ্যে নাম্বার পাই তাহলে কতবার দিয়ে প্রশ্ন করব, যদি পাই বসাবো, না পাইলে এটা স্কিপ করব। তারপর কি ভার্ব বসাবো, তারপর কি বসাবো ইনডাইরেক্ট অবজেক্ট, যদি থাকে তাহলে কি দিয়ে প্রশ্ন করবো ভার্বকে, তারপর কি ডিরেক্ট অবজেক্ট। এইভাবে প্রশ্ন করে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করব। মানে এখন তোমরা দেখো সেন্টেন্সটা আমরা ইংরেজি অনুবাদ যদি করতে যাই তাহলে কিভাবে করব, তোমরা একটু এই স্ট্রাকচারটা এখন মনে নাও থাকতে পারে, কিন্তু সেন্টেন্স যখন প্র্যাকটিস করবা, এই উপরে কিন্তু তোমরা লেখা দিছি, লেখা প্র্যাকটিস করবা, দেখবা সারা জীবন সূরা ফাতিহার মতো মুখস্থ থাকবে। সূরা ফাতিহা যেরকমের নামাজ পড়ো না অনেকেই আছো, কিন্তু সূরা ফাতিহা ভুলো না, এরকম মনে থাকবে। মুখস্থ করতে যাবা না এগুলা, সাবজেক্টের পর নাম্বার বসবে, তারপর কি ভার্ব বসবে, তারপর ইনডাইরেক্ট অবজেক্ট, তারপর ডিরেক্ট অবজেক্ট, এইভাবে মুখস্থ করবাই না, ঠিক আছে। কি বাবা, প্র্যাকটিস করবা। তো প্র্যাকটিস করার ক্ষেত্রে কি করবো আমরা, দেখো আমরা আগামী শুক্রবার সিনেমা হলে যাব একটি নতুন সিনেমা দেখার জন্য। তাহলে আমরা এখন এইখান থেকে আমরা কি নির্ণয় করব, বললাম না বাংলা সেন্টেন্স থেকে প্রথমে কি কাজটা আমাদের বলো, প্রথম কাজটা হলো আমাদের, প্রথম কাজটা কি বলো, বাংলা বাক্য ইংরেজি করার ক্ষেত্রে প্রথম কাজটা কি বলছিলাম আমি, বলো তো কেউ একজন বলো। ভার্ব নির্ণয় করা মানে ক্রিয়া নির্ণয় করা। এই বাংলা বাক্যে ক্রিয়া কোনটা,
আমরা আগামী শুক্রবার সিনেমা হলে যাব একটি নতুন সিনেমা দেখার জন্য। তাহলে এইখানে কিন্তু মেইন যে ক্রিয়া সেটা হলো কি ভাইয়া, এই যাব। তাহলে এইখানে আমরা যদি দেখি এখন, তাহলে যাওয়া ইংরেজি কি, গো। এখন এটা কোন টেন্সে আছে ভাইয়া, ফিউচার ইনডেফিনিট টেন্স। টেন্স নির্ণয় করতে না পারলে তো সমস্যা, তবে সমস্যা নাই, ভাইয়া আছে টেন্সের ক্লাস নেবে। তো আমরা আগামী শুক্রবার সিনেমা হলে যাব, এখানে ভার্ব কোনটা, যাব। এখন আমাদের ইংরেজি বাক্য অনুযায়ী প্রথমে কি বসবে ভাইয়া, সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা নির্ণয় করার জন্য আমরা কি করবো ভাইয়া, এই যে ভার্বটা আছে, কি ভাইয়া, এই যে ভার্বটা, এই ভার্বটাকে আমরা প্রশ্ন করব কে বা কারা দিয়ে। এখন প্রশ্ন করো কে যাবে, উত্তর নাই। কারা যাবে, আমরা যাব। কারা দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি, আমরা যাব। তাহলে প্রথম কি বসাবো ভাইয়া, আমরা। তাহলে আমরা ইংরেজি কি ভাইয়া, উই। দেখো কতটা সহজ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে যাব, এখন কি বলছি ভাইয়া, এখন দেখো আজকের ক্লাসটা হলো মানে ফ্রি হ্যান্ড রাইটিং। এখন যারা মাত্র যে যুক্ত হয়েছে, এটা বুঝতে সমস্যা হতে পারে, তবে একটু লেগে থাকো। এই যে টাইমলি যুক্ত হওয়ার চেষ্টা করবা, না তো মিস করবা ক্লাসটা। আচ্ছা দেখো, তাহলে আমরা সাবজেক্টটা নির্ণয় করতে পারছি, কে যাবে বা কারা যাবে প্রশ্ন করছি ভার্বকে, আমরা যাব। এখন দেখো যাব এটা কোন টেন্সে আছে, মানে সেন্টেন্সটা আছে ফিউচার ইনডেফিনিট টেন্সে। এখন টেন্স নির্ণয় না করতে পারলে সমস্যা, তবে সমস্যা নাই ভাইয়া, আমি ক্লাস নেব টেন্সে, কিভাবে টেন্স নির্ণয় করবো আমি বলে দেবো। তো এখন যাব, তাহলে যাব এটা ফিউচার ইনডেফিনিটে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভি অন, মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে উইলও দিতে পারো বা শ্যালও দিতে পারো। তাহলে উই উইল, যাওয়া ইংরেজি কি, গো, উই উইল গো। এখন দেখো নাম্বার, এখন বলতে পারো ভাইয়া এই যে নাম্বার কতবার বলছেন, এটা হলো ফ্রিকোয়েন্সি, কতবার। এখন যদি এখানে থাকতো প্রতিদিন যাই, অথবা তোমার যদি মনে করো মাঝে মাঝে যাই, ওই শব্দগুলো যদি থাকতো তাহলে এখানে বসাইতাম, মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কাজ করার হার কতবার, মানে সংখ্যাটা, মানে এটা কতবার ঘটে, প্রতিদিন ঘটে নাকি মাঝে মাঝে ঘটে, না 10 বার ঘটে না 2 বার ঘটে, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। কিন্তু এই শব্দগুলো তো আমি এখানে নাই, তাহলে এই জন্য এটা স্কিপ। তারপর কি বসছে ভাই, ভার্বটা বসাই দিয়েছি। তাহলে সাবজেক্ট গেল, ভার্ব গেল। এখন দেখো ইনডিরেক্ট অবজেক্ট, ভার্বকে তুমি প্রশ্ন করো কি যাবে, দেখো তো কোন উত্তর আছে, কি যাবে, একটি নতুন সিনেমা, উত্তর নাই। দেখার জন্য, উত্তর নাই। আগামী শুক্রবার, উত্তর পাচ্ছি না। কাকে যাবে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, মানে কাকে দিয়ে প্রশ্ন করে, কিন্তু দেখো কি দিয়ে প্রশ্ন করছি, উত্তর নাই। কাকে দিয়ে প্রশ্ন করছি, তাও কিন্তু উত্তর পাচ্ছি না। সব নাই সব জায়গায় তুমি উত্তর পাবা না এই স্ট্রাকচারে। তাহলে এই দুটো আমি স্কিপ করব। তারপরে কি আছে ভাইয়া, ডিরেকশন টু অন, মানে কোন দিকে। দেখো আমি তোমাদেরকে একটা সিম্পল বলি, এটা একটু লিখে রাখো, গো ভার্বটার পরে ভাইয়া এই ক্লাসটা যে কত মূল্যবান, যারা প্রথম দেখছো প্রথম থেকে একটু দেখলে বুঝতে পারবা। গো এবং কাম ভার্বের পরে লিখে রাখো ভাইয়া, তোমাদের যে রিটেনটা কতটা যে ইফেক্টিভ হবে। গো এবং কাম ভার্ব, সিওএমই, কাম ভার্বের পরে তোমরা এই ডিরেকশন ওয়ান পাবা, বুঝতে পারছো, মানে টু প্লাস যেদিকে যাচ্ছ ওই স্থানটা দেবা, টু প্লাস যেই স্থানটা। তাহলে আমরা কোন দিকে যাব ভাইয়া বলো তো, মানে দিকের চিন্তা করো। উইল গো, কোন দিকে যাব, মানে সিনেমা হলে, মানে সিনেমা হলের দিকে যাচ্ছি। তাহলে গো ভার্ব এবং কাম ভার্বের পরে এই দিকের শব্দটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে উই উইল গো টু সিনেমা, সরি CINEMA, সিনেমা। তাহলে আমার এইটুকু কিন্তু চলে গেল। তাহলে কি গেল ভাইয়া, আমরা সিনেমা হলে যাব, শেষ। এখন প্রশ্ন করো ভাইয়া কোথার থেকে যাব। এখন যদি থাকতো আমি বাসার থেকে সিনেমা হলে যাব, তাহলে কোথার থেকে, এখানে কিন্তু নাই। কোথা থেকে আছে দেখো তো, বাসা থেকে বা কলেজ থেকে বা হল থেকে, কোনো জায়গা থেকে যাব, থেকে তো নাই, কোথার থেকে যাব, উত্তর পাচ্ছি না। এখন দেখো কিভাবে যাব, যদি থাকতো এখানে বাসে যাব বা রিক্সায় যাব, কোনো মাধ্যম যদি থাকতো, বা প্লেনে যাব, বা তুমি ট্রলারে যাবা, বা লঞ্চে যাবা, কোনো মাধ্যম নাই। মানে কিভাবে যাওয়ার, কোনো যাওয়ার, বা পায়ে হেঁটে যাব, কোনো মাধ্যম নাই, উত্তর নাই, বাদ। কোথায় যাব, এখন দেখো কোথায় যাবো, সিনেমা হল স্থানটা কিন্তু পাচ্ছি। শুধুমাত্র এইখানে আমি বলে দিলাম যে গো ভার্ব এবং কাম ভার্বের পরে যে এই স্থানটা, এটা দিকে যখন বুঝাবে, তুমি যেমন আমি ঢাকা যাব, তাহলে কিন্তু ওই জায়গায় ঢাকা কিন্তু স্থান, কোথায় দিয়ে প্রশ্ন করলে ঢাকা পাচ্ছি। কিন্তু ওই জায়গায় কোন দিকে যাব, ঢাকার দিকে, তাহলে উইল গো ঢাকা, সরি উইল গো টু ঢাকা। আমরা যদি বলি চট্টগ্রামে যাব, উইল গো টু চট্টগ্রাম। আমরা যদি বলি চট্টগ্রাম আসবো, উইল কাম টু চট্টগ্রাম। এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে হয়ে গেছে। এখন দেখো উইল গো টু সিনেমা হল, ইংরেজি হল, HALL, হল। এখন দেখো ভার্বকে প্রশ্ন করো কার সাথে। এখন যদি লিখতাম আমি আমার বাবার সাথে, সিনেমা হলে বাবার সাথে যায় না, আমার XYZ এর সাথে যাব, তাহলে এখানে লিখতাম উইথ মাই XYZ, ঠিক আছে। তাহলে যেহেতু উইথ কার সাথে যাব নাই, বাদ। কখন যাব, কখন যাব বলো তো, উত্তরটা পাও কিনা দেখো তো, কখন যাব, আগামী শুক্রবার। উত্তর কি পাচ্ছি, ভার্বকে তোমরা প্রশ্ন করো, ভার্ব কই, এই যে যাব, ভার্বকে প্রশ্ন করো কখন যাব, আগামী শুক্রবার। তাহলে কি লিখবে ভাইয়া, নেক্সট ফ্রাইডে। আগামী মানে কি, নেক্সট,
ফ্রাইডে। এখন দেখো টি দিয়ে টাইম, মানে টাইম বুঝাচ্ছি, টাইম চলে গেল। এখন দেখো রিজন, মানে কেন যাবা, কেন যাবা বলো? একটি নতুন সিনেমা দেখার জন্য। রিজনটা কি পাচ্ছি? কিসের জন্য যাবো ভাইয়া? একটি নতুন সিনেমা দেখার জন্য। তাহলে ফর, জন্য ইংরেজি কি? ফর। দেখা ইংরেজি কি বলো? ওয়াচ। ও WATCH, ওয়াচ অর্থ কি? দেখা। এখন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে সবসময় আইএনজি বসে, এটা তোমাদের শিখাবো, সমস্যা নাই। ফর ওয়াচিং এ, একটি নতুন সিনেমা, এ নিউ মুভি। তাহলে বুঝতে পারছো যে কতটা সহজ। তুমি কিন্তু দেখো অর্থ, প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু তুমি জানতা, বাট এই যে স্ট্রাকচারটা না জানার কারণে তুমি কিন্তু সেন্টেন্সগুলো বসাইতে পারো নাই। কথা বুঝছো? এখন তোমরা যদি নিচেরটা দেখো, স্ট্রাকচারটা একটু আবার বুঝিয়ে দিবেন। লাস্টেরটা স্ট্রাকচারটা আরেকবার বলো তো ভাইয়া। স্ট্রাকচারটা একটু আবার বুঝিয়ে দিবেন, মানে সাবজেক্ট, নাম্বার, ভার্ব এগুলো একটু আবার বুঝিয়ে ও দিবেন। আচ্ছা 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 আচ্ছা। তাহলে একটা ইংরেজি মানে বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজিতে রূপান্তর করব, খেয়াল করো, একটা বাংলা বাক্যকে যখন ইংরেজিতে রূপান্তর করব, একটা বাংলা বাক্যকে যখন ইংরেজিতে রূপান্তর করব, তখন আমাদের ইংরেজি স্ট্রাকচারটা কি হবে? সেই স্ট্রাকচারটা হলো এটা। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে অ্যাডভার্ব অর ফ্রিকোয়েন্সি, এটা আমি এখান থেকে বলি। প্রথমে আমরা সাবজেক্ট, একটা বাংলা বাক্য যখন ইংরেজি করব, তখন বাংলা বাক্য থেকে ফার্স্ট কাজটা হলো ক্রিয়াটা নির্ণয় করা। মানে কি ক্রিয়া? ক্রিয়া মানে যেটা দ্বারা কাজ বোঝাচ্ছে। তাহলে এইখানে আমরা যদি বলি তারা বিকেলে মাঠে খেলে আনন্দ পাওয়ার জন্য, তাহলে এখানে ভার্ব কোনটা? খেলে, মাঠে খেলে, ঠিক আছে? এই খেলে মানে খেলা বোঝাচ্ছে, তাহলে এটা একটা ক্রিয়া। তাহলে বাংলা বাক্য যখন ইংরেজি করার চেষ্টা করবো, তখন ফার্স্ট কাজটা হলো ক্রিয়া নির্ণয় করা। ক্রিয়াটা নির্ণয় করার পর তুমি কি করবা ভাইয়া? সাবজেক্ট, আমাদের ইংরেজি বাক্য অনুযায়ী কি বসবে? সাবজেক্ট আগে বসে, তাহলে সাবজেক্ট বের করবা। এখন সাবজেক্টটা তুমি কিভাবে বের করবা? ওই ভার্বকেই তুমি কে বা কারা দিয়ে প্রশ্ন করবা, আবার এই কতবার দিয়ে প্রশ্ন করবা, মানে ওই কাজটা কতবার ঘটে। তবে এইটা খুব কমই সেন্টেন্সে বসে, আমরা সামনে ব্যবহার করবো, এটা চাপ নাই। তুমি ভার্বকে প্রশ্ন করবা, মানে ধরো আমরা মাঝে মাঝে ঢাকা যাই, অথবা বলতে পারি আমরা মাঝে মাঝে ভাত খাই, অথবা আমরা মাঝে মাঝে এই কাজটা করি। তখন এই মাঝে মাঝে মানে কতবার, কাজটা ঘটার কত হার বুঝাচ্ছে, মানে এটা কি 10 বার করি, বা যেমন আমরা সপ্তাহে 2 বার ঢাকা যাই, তাহলে এই যে টোয়াইস মানে বুঝাচ্ছে, এই জিনিসটা বুঝাচ্ছে ভার্বের সংখ্যা, মানে হারটা, মানে কাজ করার যে হারটা, নাম্বার, সংখ্যা, মানে ঘটনাটা কতবার ঘটে, এই বিষয়টা বোঝাচ্ছে। তারপর ওই যে ক্রিয়াটা নির্ণয় করছে, ওই ক্রিয়াটা বসাই দেবো টেন্স অনুযায়ী, ঠিক আছে? তারপর কি ভাইয়া? আইও দ্বারা বোঝাচ্ছি কি ভাইয়া? এই যে আইও দ্বারা বোঝাচ্ছি ইনডাইরেক্ট অবজেক্ট। তুমি ভার্বকে আবার কি দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করে যেই উত্তরটা পাবা সেটাই হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তারপর কি ভাইয়া? ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কি? ওই যে ভার্বকে, যেই ভার্বটা আমরা নির্ণয় করছি মানে বাংলা বাক্য থেকে, ওই ভার্বকে তোমরা কাকে দিয়ে প্রশ্ন করবা, কাকে দিয়ে প্রশ্ন করে যেই উত্তরটা পাবা, উত্তরটাই হলো ডিরেক্ট অবজেক্ট। তারপর কি ডিরেকশন অন, মানে তুমি ওই কোনো দিকে, মানে গো ভার্ব এবং কাম ভার্বের পরে যদি কোনো দিকে যাও, মানে আমরা কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি, ধরো স্কুলের দিকে যাচ্ছি, তাহলে আমরা যদি কই আমরা বাজারে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার কথা বলছেন? হ্যাঁ ভার্বকে কি বা কাকে দিয়ে, হ্যাঁ আইও দ্বারা বোঝাচ্ছি আমি, এই যে আইও দ্বারা বোঝাচ্ছি সংক্ষেপে ইনডাইরেক্ট অবজেক্ট, আইতে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডি দ্বারা ডিও, মানে ডিরেক্ট অবজেক্টকে বোঝাচ্ছি ডিও, বুঝতে পারছো? সংক্ষেপে লিখছি এখানে। আর ডি দ্বারা এই যে ডিরেকশন অন, উপরে আমি কিন্তু সবগুলো লিখে দিচ্ছি। আর দেখো, তাহলে আমরা যদি বলি আমি বাজারে যাচ্ছি, তাহলে বাজারে যাওয়া মানে দিকে বুঝাচ্ছি আমি, তাহলে কি? আমি বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। তাহলে এই যে গো ভার্ব এবং কাম ভার্বের পরে সবসময় দিকে বুঝাচ্ছে, তাহলে এই ডিরেকশনটা মাথায় রাখবা যে কোন দিকে। এখন যদি বলি আমি বাসার থেকে বাজারে যাচ্ছি, তাহলে কি বলবা? যে আই এম গোয়িং টু মার্কেট। কোথা থেকে যাচ্ছ? বাসা থেকে, তাহলে ফ্রম হোম, ঠিক আছে? তাহলে এখন দেখো ডিরেকশন টু, মানে D2 দ্বারা বোঝাচ্ছি আমি ডিরেকশন টু, কোথা থেকে যাচ্ছ বা কোথা থেকে ঘটছে, ঠিক আছে? এটা বোঝাবা। তারপর দেখো অ্যাডভার্ব অফ ম্যানার, মানে এম দ্বারা বোঝাচ্ছি ভার্বকে তুমি প্রশ্ন করবা কিভাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও, তাহলে এটা বসাই দেবা। তারপর কি? পি দিয়ে বোঝাচ্ছি প্লেস, কোথায়। তারপর কি ভাইয়া? এগুলো সবগুলো কিন্তু ভার্ব কি প্রশ্ন করবা? উইথ হুম, মানে কার সাথে, এই যে বুঝাচ্ছি আমি উইথ হুম, কার সাথে। ধরো আমি বাজারে আমার বাবার সাথে, আমি প্রতিদিন আমার বাবার সাথে বাজারে যাই, আমি প্রতিদিন আমার বাবার সাথে এই কাজটা করি, বা আমি প্রতিদিন আমার বন্ধুর সাথে খেলা করি, তাহলে এই যে কার সাথে দিয়ে প্রশ্ন করবা, কার সাথে, তাহলে কিন্তু যেই উত্তরটা পাবো সেটাই হলো এখানে বসাই দেবা। তারপর দেখো টাইম, কখন, কখন ঘটে, মানে ভার্বকে প্রশ্ন করবা। রিজন, কেন, ওই কাজটা কেন ঘটে। ক্লিয়ার? আমরা আরো উদাহরণ দেখি, সমস্যা নাই ভাইয়া। এই জিনিসটা জানার ফলে তুমি যদি আর সামনে 500 ওয়ার্ড শিখো, তোমার বাংলাদেশে তুমি যে কোনো চাকরির ক্ষেত্রে ইংরেজি নিয়ে আর কোনো সমস্যা হবে না। বাংলা তুমি তো রিটেনে, শোনো, রিটেনে যে ছেলেটা ভালো মার্ক পায় সেই ছেলেটা টপ সাবজেক্ট পায় এবং টপ পজিশন করে, এইটা জাস্ট মাথায় রাখবা। আমি প্রতিদিন সকালবেলা রাস্তায় হাঁটি শরীর সুস্থ রাখার জন্য। এখন দেখো
এখানে বলো তো, আমি ইংরেজি কি, একটু আনমিউট করে সবাই অ্যান্সার দাও, আমি একটু জাস্ট প্রশ্ন করি, দেখো। আই প্রতিদিন ইংরেজি কি বলো? ডে বাই ডে নাকি? ডে বাই ডে বলা যায়, বাট এভরিডে বলতে পারি, তাই না? এভরিডে, জি। সকালবেলা ইংরেজি কি? এভরি মর্নিং। মর্নিং। এভরি সরি, সকালবেলা মানে মর্নিং। তাহলে এখানে প্রতিদিন মানে এভরি মর্নিং বুঝাচ্ছি আমি, যাই হোক। তাহলে সকালবেলা মানে হলো মর্নিং। রাস্তা ইংরেজি কি বলো? রোড। আচ্ছা, হাঁটি ইংরেজি কি? ওয়াক, মানে হাঁটা বুঝাচ্ছি, ওয়াক, WALK, ওয়াক। শরীর ইংরেজি কি বলো? বডি। বডি। সুস্থ ইংরেজি কি? হেলথ। হেলথ। রাখা ইংরেজি কি? কিপ। এটা ওই রাখা না, পুট অর্থ রাখা। পুট অর্থ ধরো তুমি কোনো কিছু রাখছো, আর কিপ অর্থ রাখা, এটা কোনো কিছু রাখা, বাট এটাকে অন্য মানে মিনিং বোঝানো যাবে না। এটা মানে তুমি ধরো মানে শরীর সুস্থ রাখা বা কোনো বা এটা জিনিস রাখার জন্য, যখন এটা ঠিক রাখার জন্য তখন কিপ রাখবা। জন্ম ইংরেজি কি? ফর। দেখো প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু তোমরা জানো, কিন্তু জানার পরও এই স্ট্রাকচার যদি না জানতা তাহলে কিন্তু তুমি বসাইতে পারতা? বলো। এখন তোমাদের কিন্তু ওই স্ট্রাকচারটা জানা আছে, 2-3 বার একটু প্র্যাকটিস করলে দেখবো স্ট্রাকচারটা মাথায় একবারে মেমোরিতে, যেমন এই সূরা ফাতিহা আমাদের সিলেক্ট হয়ে গেছে না, ওরকম সিলেক্ট হয়ে যাবে। তাহলে প্রথম কাজটা কি বলো তো ভাইয়া আমাকে? বাংলা বাক্য ইংরেজি রূপান্তর করার ক্ষেত্রে প্রথম কাজটা কি? একজন না, মার দেবো, একবার পিঠে মার দেবো। ভার্ব নির্ণয় করা। আমি কিন্তু অনলাইনে বুঝছো পড়াচ্ছি, তোমাদের কারো গায়ে হাত দিতে পারবো না, বুঝছো? আবার এটা নিয়ে মন খারাপ করো না, যে রাগ করে আবার চলে যেও না। যাই হোক, এখন দেখো প্রথম কি কাজটা বাংলা বাক্য থেকে ইংরেজি করার জন্য, প্রথম কাজটা কি? ভার্ব নির্ণয় করা, ক্রিয়া নির্ণয় করা। বাংলা বাক্য থেকে ক্রিয়া নির্ণয় করো। এখন আমি প্রতিদিন সকালবেলা রাস্তায় হাঁটি শরীর সুস্থ রাখার জন্য, এখানে ক্রিয়া কোনটা? ভাইয়া একটা জিনিস বলি, আমার এখানে বাংলা বাক্যগুলো তৈরি করতে মানে একটু এলোমেলো হয়ে গেছে। সবসময় মাথায় রাখবা, এই বাংলা বাক্য কিন্তু বাংলা বাক্যের শেষে ভার্বটা থাকে। তাহলে এখানে এই যে আমি প্রতিদিন সকালবেলা আমি শরীর সুস্থ রাখার জন্য প্রতিদিন সকালবেলা রাস্তায় হাঁটি, এইটুকু অংশটা তোমার এইখানে আসার কথা ছিল, আমি শরীর সুস্থ রাখার জন্য, ঠিক আছে, এই অংশটার ভিতরে, কিন্তু আমি এলোমেলো করে দিয়েছি। যাই হোক, তো এখন দেখো, তাহলে আমি প্রতিদিন সকালবেলা রাস্তায় হাঁটি, তাহলে এখানে ভার্ব কোনটা ভাইয়া? হাঁটি। তাহলে হাঁটা। তাহলে এখানে এটা কোন টেন্স কেউ বলতে পারো? যে কাজটা মানে নিত্য নৈমিত্তিক ঘটে, প্রতিদিন যেহেতু আছে, মানে এটা নিত্য নৈমিত্তিক ঘটে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? যে কাজটা অভ্যাসগত, মানে প্রতিদিন বলে, দেখো আমি যদি বলি আমি প্রতিদিন সত্য কথা বলি, এটা কি অভ্যাস? আমি প্রতিদিন মিথ্যা কথা বলি, এটা কি তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে? আমি প্রতিদিন তার সাথে কথা বলি, এটা অভ্যাস। আমি প্রতিদিন সকালবেলা খাই, তাহলে এই বিষয়গুলো মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখন প্রথম কাজটা কি? ভার্ব নির্ণয় করা। তাহলে ইংরেজি বাক্যে কি ভার্ব বসে আগে না সাবজেক্ট আগে বসে? সাবজেক্ট আগে বসে। তাহলে সাবজেক্টটা নির্ণয় করার জন্য আমরা কি কাজ করব ভাইয়া? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা? কে বা কাকে না, কে বা কারা দ্বারা, কে বা কারা দ্বারা। এখন প্রশ্ন করো, কে হাঁটে? কে হাঁটে? কারা? আমরা। আমরা। আমরা না, আমি আমি হাঁটি। ও ভাই, একটু উপরে নেন, আমরা আগামী শুক্রবার একটু উপরে উড়ান, নয়তো শুধু ওড়ে চোখে বাসে। এইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, দাঁড়াও। এই ছোট মেয়ে, আচ্ছা ওর প্রয়োজন নাই, দেখছো মানুষ প্রয়োজন হারাই ফেললে ওরে এখন আমরা শেষ। যাও, দুঃখ করো না, তুমি চলে যাও। আচ্ছা, ওরে পাঠাই দিলাম, এখন তো চোখে বাজবে না, নিচেরটাও আমি চোখে যে না পারে দিয়ে দিলাম। এখন বলো, তাহলে প্রথম বসলাম কি? আই বসালাম। আচ্ছা, এখন দেখো কতবার এই ভার্বটা কতবার ঘটে, মানে কাজটা করার। দেখো ভার্বকে তুমি প্রশ্ন করো, আমি হাঁটি, কতবার হাঁটি? প্রতিদিন হাঁটি। প্রতিদিন। তাহলে আমরা কি বসাবো? আই। এখানে তোমরা কাজটা করতে পারো, এই প্রতিদিন সকালবেলা এটা বসালে এখানে পারো, কিন্তু সমস্যা নাই। এই প্রতিদিন সকালবেলা তোমরা একসাথে নিতে পারো। কখন? প্রতিদিন সকালবেলা, এভরি মর্নিং। চাইলে ওই কখন দিয়ে প্রশ্ন করে ওইখানেও বসাতে পারো, আর চাইলে তোমরা এখানেও বসাতে পারো যে প্রতিদিন। তাহলে এখানে প্রতিদিন আমরা বলতে পারি যে আই এভরিডে। তখন দেখতে একটু, তুমি কিন্তু সেন্টেন্স গ্রামাটিক্যালি হবে, কিন্তু একটু শুনতে খারাপ লাগে। আই এভরিডে, আমি তোমাদের বুঝাচ্ছি, সমস্যা নাই। এভরিডে। এখন দেখো হাঁটা ইংরেজি কি বলো? এখন কি বসবে ভাইয়া? ভার্ব বসবে। সাবজেক্ট গেল, নাম্বার গেল, ভার্ব বসবে। তাহলে ভার্ব হাঁটা ইংরেজি কি? ওয়াক। আই এভরিডে ওয়াক। তারপর দেখো ইনডাইরেক্ট অবজেক্ট, মানে কি হাঁটি, উত্তর কি পাচ্ছি?
এই তোমরা উত্তর পাচ্ছ? কি দিয়ে প্রশ্ন করো? কি হাঁটি? উত্তর নাই। ডিরেক্ট অবজেক্ট কাকে হাঁটি? উত্তর নাই। কোন দিকে হাঁটি মানে কোন দিকে যাই? নাই। ডিরেকশন টু কোথার থেকে হাঁটি? উত্তর নাই। কিভাবে হাঁটি বলতে পারতাম যদি লিখতাম, যদি আমি স্লোলি হাঁটি মানে ধীরে ধীরে হাঁটি বা দ্রুত হাঁটি তখন কিন্তু লিখতে পারতাম। দেখো যা মাত্র যুক্ত হয়েছে এটা হয়তো বা মাঝখান থেকে অনেক কিছু বুঝবা না, বাট লেগে থাকলে বুঝতে পারবা। অনেক কিছু বলে ফেলছি পিছনে যেগুলো না জানলে এটা বুঝবা না। তো দেখো ম্যানার কিভাবে দিয়ে প্রশ্ন করি এখন? কিভাবে? নাই, উত্তর নাই। কোথায় হাঁটি? দেখো কোথায় হাঁটি দিয়ে প্রশ্ন করো। রাস্তায় হাঁটে, এক্স্যাক্টলি। তাহলে আই এভরিডে ওয়াক, কোথায় হাঁটি? অন দা স্ট্রিট, রাস্তায়। অন দা রোড লিখতে পারো চাইলে, ROAD রোড। আবার স্ট্রিটও লিখতে পারো, সমস্যা নাই। তাহলে আই এভরিডে ওয়াক অন দা স্ট্রিট বা রোড, আমি রোড লিখছি এখানে, ঠিক আছে। এখন দেখো কার সাথে হাঁটি? যদি এখানে থাকতো আমার, অনেকে তো বউর সাথে হাঁটে প্রতিদিন, অনেকে স্বামীর সাথে হাঁটে, অনেকে বন্ধুর সাথে হাঁটে। উত্তর নাই, পাচ্ছি না। টাইম, কখন হাঁটি? দেখো তো কখন হাঁটি, উত্তর কি পাচ্ছ? নাই। কেন হাঁটি? শরীর সুস্থ এই রাখার জন্য। নাই, এই সকালবেলা যাবে কই? কখন হাঁটি? সকালবেলা হাঁটি। হ্যাঁ, আছে। সকালবেলা। তাহলে অন দ্য রোড, সকালবেলা ইংরেজি কি? ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং। একটু বুঝে লিখে নিও, আমার এই লেখাগুলো বোঝার দরকার নেই তোমাদের, একটু মাথায় রাখো। ইন দ্য মর্নিং। এখন দেখো কখন হাঁটি, উত্তর পেলাম। কেন হাঁটি? শরীর সুস্থ রাখার জন্য। তাহলে কি ভাইয়া, জন্য ইংরেজি কি বলো? ফর। ফর। রাখা ইংরেজি কি? কিপ। Keep. তাহলে প্রিপজিশনের পরে কি বসে? ভার্বের সাথে সবসময় কি আইএনজি? ফর কিপিং, কি রাখার জন্য? শরীর সুস্থ। তাহলে কি? বডি, ফর কিপিং বডি হেলদি। ঠিক আছে, হেলদি অর্থ কি? সুস্থ। তাহলে এখন এই যে এভরিডে আছে না, এভরিডে, এটা তোমরা চাইলে বসাতে পারো যা আই ওয়াক অন দ্য স্ট্রিট ইন দ্য এভরি মর্নিং। ঠিক আছে, এই এভরি ডে বাদ দিয়ে তোমরা চাইলে এখানে বসাতে পারো এভরি মর্নিং। তাহলে এই সকালবেলা, প্রতিদিন সকালবেলাটা একসাথে নিতে পারো। এখন এইটা যে বসাইছো, এটা দিয়ে তোমার সেন্টেন্সটা ভুল হবে কখনোই না। তোমার মানে বলার জন্য বা শেখার জন্য বা জানার জন্য বা বলতে যেন মানে স্বাচ্ছন্দ্য বোধ করো, এই জন্য তুমি একটু আগে পিছ করে নিতে পারো। তাহলে এই স্ট্রাকচারটা জানার ফলে তোমাদের কি লাভ হয়েছে কিনা সেটা বলো। তোমাদের কি আর সমস্যা হবে ইংরেজি বাক্য তৈরি করার জন্য? ধরো তুমি একটা ওয়ার্ড, তুমি একটা ইংরেজি অনুবাদ করতে গেছো, শব্দের অর্থ না জানতে পারো, ওইটা তুমি কি করতে পারো? শিখলে তুমি কিন্তু জানবা। বাট এই স্ট্রাকচারটা জানার ফলে তোমার কি লাভ হয়েছে কিনা বলো ভাইয়া। ভাইয়া এত বড় স্ট্রাকচার তো কোনোদিনই পড়ি নাই, আমরা তো শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ পড়ে আসছি। হ্যাঁ, এই কারণেই দেখো এটা মাথায় রাখবা কেমন। ও ভালো কথা, শর্টকাটটা মাথায় রাখবে। সাবজেক্টের পরে ভার্ব, এই নাম্বারটা খুব কমই আসে। এই যে মাঝে মাঝে জিনিসটা যদি শব্দগুলো পাশে, তারপরে এটা মাথায় রাখবা যে কতবার দিয়া। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব, এই অবজেক্ট বসবে, মাথায় রাখবা। আমি একটু লিখে রাখো, সাবজেক্ট, তারপর কি ভাইয়া? ভার্ব, এইগুলো সবথেকে বেশি ব্যবহৃত হয়। তারপর কি? অবজেক্ট। এখন অবজেক্ট হলো দুই প্রকার, একটা হলো ইনডাইরেক্ট, একটা ডিরেক্ট। এইগুলো তখন বেসিকটা জানবা। আমি কিন্তু তোমাদের অবজেক্টের ক্লাস নেব, সাবজেক্টের ক্লাস নেব, চাপ নাই। অবজেক্টটা দুই প্রকার, একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, যেটা হলো বস্তুবাচক, যেটা আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আর একটা হলো ডিরেক্ট অবজেক্ট, যেটা আমরা কাকে মানে ব্যক্তিবাচক অবজেক্টগুলো পাই, কাকে কাদেরকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, সেটাই হলো ডিরেক্ট অবজেক্ট। তারপর কি ভাইয়া? ডিরেকশন 1, ডিরেকশন 2। তাহলে এই যে D1 প্লাস D2। তারপর কি ভাইয়া? MPTR, এইটুকু মাথায় রাখবা, MPTR। এখন এই MPTR বুঝাচ্ছি ভাইয়া, এম এ হলো ম্যানার, মানে কিভাবে দিয়ে প্রশ্ন করবা, পিতে প্লেস, কখন দিয়ে প্রশ্ন করবা, টিতে টাইম, টাইম দিয়া, টি টাইম মানে কি, মানে কখন দিয়ে প্রশ্ন করবা, আর মানে রিজন, কেন দিয়ে প্রশ্ন করবা। এই এমপি এখানে মাথায় রাখতে, এমপি ডব্লিউটিআর মানে হলো উইথ দ্বারা কি, মানে ডব্লিউ দ্বারা বুঝাচ্ছি উইথ হুম, কার সাথে, শর্টকাট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট যদি দুইটা পাও, একটা সেন্টেন্সে অবজেক্ট দুইটা থাকতে পারে, যেমন একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে কি করবা? প্রথমে ইনডাইরেক্ট অবজেক্টটা নিয়ে নেবা, পরে ডিরেক্ট অবজেক্টটা। আর ইনডাইরেক্ট অবজেক্ট কিভাবে বের করবা? এই যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবা, আর ডিরেক্ট অবজেক্ট কাকে দিয়ে প্রশ্ন করবা। তারপর কি ভাইয়া? ডিরেকশন 1, ডিরেকশন 2, মানে কোন দিকে যাচ্ছে আর কোথা থেকে যাচ্ছে। যদি আমি বলি আমি পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছি, তাহলে কি হবে? আই এম গোয়িং টু ঢাকা, কারণ কোন দিকে যাচ্ছি? ঢাকার দিকে যাচ্ছি। কোথা থেকে যাচ্ছি? পটুয়াখালী থেকে। তাহলে এটা আগে পিছিয়ে বসাই নেবা, যে আগে যেটার দিকে যাচ্ছি সেটা আগে, তারপর যেখান থেকে যাচ্ছি সেটা পরে। তারপর কি? MPWTR। তাহলে এম এ কি ভাইয়া? ম্যানার, কিভাবে, পিতে প্লেস, কখন, টিতে ডব্লিউ দ্বারা কার সাথে বুঝাচ্ছি, উইথ হুম, কার সাথে, আর টি দ্বারা টাইম বুঝাচ্ছি কখন, আর দ্বারা রিজন, কেন। এখন কি মনে থাকবে? খুব কঠিন মনে হচ্ছে?
এইটা তোমাদের ফার্স্ট কাজটা, এটা আজকে সুন্দর করে লিখে এই শর্টকাটটা টেবিলের সামনে লিখে রাখবা, প্রতিদিন একবার করে চোখ বুলাবা, দেখবা 1 মাসের মধ্যে তোমার এটা সব আয়ত্ত চলে আসছে। ক্লিয়ার? জি আচ্ছা, আমার পড়া কি বুঝতে পারো তোমরা, না খুব বুঝতেছি ভাইয়া। বাকিরা? বাকিরা তো ভাইয়া নাই তো, কেউ মনে হয় একজন আছে, আমারে নিয়ে 2 জন। দেখো মানে কতটা সিরিয়াসনেস তাদের ভিতরে আছে, যে মানে এটা জিনিসটা, এই ক্লাসগুলো তোমরা যারা সামনে কোচিং করবা, কোচিং এ ভর্তি হয়েও দেখবা, এই জিনিসগুলো জীবনও শিখাবে না তোমাদের রিটেনে, জীবনও না। এটা চ্যালেঞ্জ, ভাই আমরাই কোচিং করাই, আমাদের মানে আমাদের মতো ভাইরা যেই কোচিং এ তোমাদের পড়াই, তো এটা সম্ভবই না, মানে শেখানো সম্ভব না, কারণ ওখানে অনেকগুলা মানুষ থাকে এবং যায় তো টাকার বিনিময়ে, যে আমার একটা ক্লাস নিয়ে আসবো, আমি 5,000 টাকা দেবো একটা ক্লাসের জন্য, আমার মতো করে আমি ড্যান্স পরে দিয়ে আসলাম। মানে এই বিষয়গুলো ভাই সত্য কথা বলতে, কোচিং এর পাশের তুমি যদি চান্স পাওয়ার হার দেখো 0.25%ও না। ওই যে দেখো ফার্স্ট হয় সেকেন্ড হয় অমুক কোচিং থেকে, এসব ঢাবা মিথ্যা কথা ভাই। ওই ছেলে আগে থেকেই প্রিপারেশন নেওয়া, আগে থেকে নিজেকে ঘরে তোলা, ওই ছেলে ভর্তি হয়েছে এক্সাম দেওয়ার জন্য বা কোনো একটা কিছুর জন্য, পরে বেলা 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 বুঝি তো। যাই হোক, তারা বিকালে মাঠে খেলে আনন্দ পাওয়ার জন্য। এখন তোমরা এটা বলো তো, এখানে ভার্ব কোনটা বলো তো? যে কেউ জানো ভাই, চান্স যদি সবাই পেতো তো কামেই লাগতো। খেলে। খেলে, এক্স্যাক্টলি। এখানে ক্রিয়া কোনটা ভাই? খেলে, মানে খেলা। তাহলে এখন ভার্ব, আমরা প্রথম কাজটা হলো বাংলা বাক্য থেকে ভার্বটা নির্ণয় করা। তাহলে ইংরেজি সেন্টেন্সে কি বসে, ভার্ব না সাবজেক্ট? সাবজেক্ট। এখন তোমরা প্রশ্ন করো কে বা কারা দিয়া, কারা খেলে? তারা। তারা। তারা ইংরেজি কি? দে। তারপর প্রশ্ন করো, দেখো কতবার খেলে, উত্তর কি আছে? মাঝে মাঝে খেলে বা বিকালে খেলে, পাচ্ছি? নাই। কতবার খেলে? দেওয়া নাই তো কতবার। হ্যাঁ, তারা মানে কতবার খেলে, এটার উত্তর নাই। তারপর দেখো, যার মাত্র যে যুক্ত হয়েছো তুমি, তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, এখন ক্লাসটা করলে বুঝবা না, তোমার ক্লাসটা রেকর্ড থাকবে, পরে রেকর্ড ক্লাসটা দেখে নিও। প্রথম ওই জিনিসগুলো যেগুলো বুঝাইছি ওগুলো না বুঝলে তোমরা এগুলো বুঝবা না, তবে মন চাইলে দেখতে পারো, সমস্যা নেই। তো দেখো, তারা মানে কে খেলে বা কারা খেলে? তারা খেলে। এখন কতবার খেলে, ভার্বকে প্রশ্ন করো, এই যে স্ট্রাকচার অনুযায়ী ভার্বকে প্রশ্ন করো কতবার খেলে, উত্তর নাই। এখন কি বসবে ভাইয়া? ভার্বটাই বসাই দেবা। এখন এটা দেখো, তারা বিকালে মাঠে খেলে আনন্দ পাওয়ার জন্য, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে এটা নিত্য নৈমিত্তিক কাজ বোঝাচ্ছে। তাহলে খেলা ইংরেজি কি বলো? পেলে। দে পেলে। এখন দেখো, ইনডাইরেক্ট অবজেক্ট কি, সরি কি খেলে, উত্তর নাই। যে ক্রিকেট খেলে বা ফুটবল খেলে, কি খেলে? উত্তর আছে? তারা গেল, খেলে গেল। এখন দেখো তো কি খেলে, উত্তর আছে? কাকে খেলে, তা উত্তর নাই। কোন দিকে খেলে, তা উত্তর নাই। কোথার থেকে খেলে, ভার্বকে প্রশ্ন করো, সব উত্তর নাই। কিভাবে খেলে, উত্তর নাই। যদি থাকতো এখানে পায়ে, জুতা পায়ে দিয়ে বা খালি পায়ে, তাহলে হয়তো মানে খেলার ধরনটা বোঝাচ্ছে। কিভাবে, কোথায় খেলে বলো তো? উত্তর কি পাচ্ছি? মাঠে, এক্স্যাক্টলি। তাহলে মাঠে ইংরেজি কি ভাইয়া? ইন দা ফিল্ড। FILD, FIELD, ফিল্ড। তাহলে দে প্লে ইন দা ফিল্ড। এখন দেখো, উইথ হুম মানে কার সাথে খেলে, উত্তর আছে? যে বন্ধুদের সাথে বা সহপাঠীদের সাথে, উত্তর আছে? নাই। এখন দেখো কখন খেলে, বিকালে খেলে। কখন খেলে? বিকালে খেলে। তাহলে দে প্লে ইন দা ফিল্ড, কখন খেলে? ইন দা ইন দা আফটারনুন। বিকাল ইংরেজি কি? আফটারনুন। লিখে নিও তোমরা, ঠিক আছে? ইন দ্য আফটারনুন। তাহলে দে প্লে ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। এখন ভার্বকে প্রশ্ন করো কেন খেলে? আনন্দ পাওয়ার জন্য। তাহলে হ্যাঁ, তাহলে জন্য ইংরেজি কি ভাইয়া? ফর। আনন্দ পাওয়া মানে উপভোগ করা বোঝাচ্ছে, ফর এনজয়িং লেখলি হবে। এনজয় অর্থ আনন্দ পাওয়া বা উপভোগ করা। আর প্রিপোজিশন টু ব্যতীত অন্য যে প্রিপোজিশন গুলো আছে, তারপরে ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। তাহলে এনজয়, এনজয় থেকে আইএনজি যুক্ত হয়ে এনজয়িং। কথা ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার। আমি গতকাল বাজারে গিয়েছিলাম খাবার কেনার জন্য। এগুলো তোমাদের বাড়ির কাছে থাকবে, আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা দেখে নিও, সব পারবা। আমরা গত সপ্তাহে, এখন এগুলো এমনিতেই পারবা। আমরা প্রতিদিন টেন্স নির্ণয় করে সব ওই স্ট্রাকচার অনুযায়ী লিখে দেবা। এখন দেখো, একটা স্ট্রাকচার শিখবা, আমি তোমাদেরকে 50টা স্ট্রাকচার শেখাবো। সারা জীবন ভাইকে মনে রাখবা, সারা জীবন।
এই দেখো আজকে যে স্ট্রাকচারটা শিখাইছি, এই আজকে তিনটা স্ট্রাকচার শিখাবো। বি ইউজ টু বি ভি অন, এটাতে শুধু গ্রামারও আসবে এবং রিটেনের ক্ষেত্রে তোমাদের কাজে দেবে। বি মানে হলো এখানে এম ইজ আর, লিখে রাখো। বি মানে এখানে এম ইজ আর বুঝাচ্ছি আমি, ঠিক আছে? শুধু এই তিনটাই, ওয়াজ আর বুঝাচ্ছি না। বি মানে এখানে বুঝাচ্ছি ওয়াজ আর, এম ইজ আর, এই তিনটাই। ইউজ টু প্লাস ভি অন, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আইএনজি হবে, ঠিক আছে? আমি পিডিএফটা যখন দেবো এটা কারেকশন করে দেবো না তোমাদেরকে। বি প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, আর শুধু ইউজ টু এরপরে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম। এটা কিন্তু স্ট্রাকচারে আসে, মানে স্ট্রাকচার বলতে গ্রামারলি আমাদের যে আসে প্রশ্নগুলো, শুধু দ্য কারেকশন, তখন কিন্তু এই জিনিসটা লাগবে। এখন দেখো ইউজ টু প্লাস ভি অন, এটা আমরা কখন ইউজ করব? অতীতে নিয়মিত বা অভ্যাস হিসেবে যা হতো কিন্তু এখন হয় না। মানে কারো যদি কোনো কাজ করার অতীতে অভ্যাস থাকতো, আমি যেমন আমি সাঁতার কাটতাম, আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম, বা আমি ভাত খাইতাম, এখন খাই না ধরো, আবার আমি গান করতাম, আমি গান শুনতে পছন্দ করতাম, মানে অতীতে কোনো কিছু করতে অভ্যস্ত থাকলে তখন আমরা এই ইউজ, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে অভ্যস্ততা বোঝাচ্ছে, অভ্যস্ত, অতীতে কোনো কাজটা নিয়মিত করতাম, ঠিক আছে? তাহলে এটা স্ট্রাকচারটা হলো সাবজেক্ট বসবে প্রথমে, পরে ইউজ টু, কি আসবে ভাইয়া? ইউজ টু, এর পরে যে ভার্বটা আসবে সেটা হলো ভার্বের ভিয়ন, এরপরে আদার ওয়ার্ডস, মানে ওতে আদার, ডব্লিউতে ওয়ার্ডস, মানে বাকি অংশ। এই বাকি অংশ কিভাবে বুঝাবা, বসাবো ভাইয়া, এই যে স্ট্রাকচার আছে এইভাবে বসাই দেবা, এই অনুযায়ী। ক্লিয়ার? এখন এইটা দেখো, বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে আমি কারেকশন করে দিয়েছি, বুঝছো? এই ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে। বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি মানে অতীতে না, এটা বর্তমানে কোনো কাজ বা পরিস্থিতি নিয়ে অভ্যস্ত, মানে যেটা অতীতে অভ্যস্ত সেটা হলো শুধু ইউজ টু প্লাস ভি অন, আর যেটা বর্তমানে ইউজ টু সেটা হলো বি মানে এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? তাহলে এইখানে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন আমরা এক্সাম্পল দেখি, তাহলে আরো বুঝতে পারবা। আমি আগে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠতাম। আচ্ছা বলো তো এটা কি অতীতে না বর্তমানে, বলো তো? আমি আগে প্রতিদিন, তাহলে অতীতে। তাহলে অতীতে যখন যাবে তখন কোনটা বসাবো, প্রথমটা না দ্বিতীয়টা স্ট্রাকচার যাবে? প্রথমটা, শুধু ইউজ টু প্লাস ভি অন, মানে তাহলে স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি অন প্লাস বাকি অংশ। তাহলে এখানে প্রথম কাজটা কি বলো, ভার্ব নির্ণয় করা। উঠতাম, তাহলে কে উঠতো, ভার্বকে তোমরা কি দিয়ে প্রশ্ন করবে এখন বলো তো? এই যে স্ট্রাকচার, কে দিয়া, সাবজেক্ট নির্ণয় করার জন্য কে দিয়ে প্রশ্ন করো, কে উঠতো? আমি। এরপরে কি যাবে বলো, এরপরে সাবজেক্টের পর কি ইউজ টু চলে আসবে, মানে ভার্বটাই চলে আসবে, ইউজ টু, আই ইউজ টু। এখন দেখো ওঠা ইংরেজি কি বলো? ওয়াক আপ, মানে ঘুম থেকে ওঠাকে বোঝাচ্ছে এখানে, ওয়াক, ওয়াক আপ, ওয়াক আপ, ডব্লিউ এ কে ই, ওয়াক আপ অর্থ কি জেগে ওঠা, আমরা সকাল ছোটবেলায় পড়ছি না, ওয়াক আপ। ক্লিয়ার? উই ইউজ টু ওয়াক আপ। এখন দেখো এরপরে কি বসবে ভাইয়া, এই যে ভার্বের, এখন কিন্তু দেখো ইউজ টু বসছে, সাবজেক্ট বসছে, এই যে সাবজেক্টটা বসছে, তারপর কি ইউজ টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ওয়াক আপ, আমরা কিন্তু ওয়াকিং আপ লিখিনি, ওয়াক আপ। এখন দেখো সকালে উঠতাম, আমরা প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠতাম, তাহলে ওয়াক আপ কখন উঠতাম? এখন তোমরা এই অনুযায়ী তোমরা যদি প্রশ্ন করি আমরা, ওয়াক আপ, এই আমরা এই যে কই স্ট্রাকচার কই, এই যে ডিরেকশন, কাকে উঠতাম, কোন দিকে উঠতাম, উত্তর পাচ্ছি না, কখন উঠতাম, কিভাবে উঠতাম, দেখো কিভাবে উঠতাম, তাড়াতাড়ি উঠতাম, কই গেল? ওয়াক আপ আর্লি, কিভাবে উঠতাম, তাড়াতাড়ি উঠতাম, ঠিক আছে? ই এ আর এল হয়, আর্লি, কখন উঠতাম? প্রতিদিন সকালে, আগে প্রতিদিন সকালে, এটা সম্পূর্ণ এই কখনের ভিতরে চলে যায়। তাহলে আর্লি ইন দ্য এভরি, আর্লি ইন দ্য এভরি মর্নিং। আগে ইংরেজি কি বলো, বিফোর দিতে পারো এখানে শেষে, অথবা অ্যাগো। আমি বুঝাই দিচ্ছি আবার, দেখো সাবজেক্ট, এখন তুমি দেখো উঠতাম ইংরেজি কি ভাইয়া, মানে উঠতাম এটা বুঝতে পারছি যে এটা অতীতে কোনো কাজ অভ্যস্ত ছিল, দ্যাটস ওয়াই আমরা কিন্তু সাবজেক্টের পরে ইউজ টু ভার্বটা নিচ্ছি। তাহলে সাবজেক্ট বসছে, এই যে সাবজেক্ট তারপর ইউজ টু, তাহলে এই সাবজেক্ট গেলাম, ইউজ টু গেল। এখন ওঠা ইংরেজি কি, ওয়াক আপ, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে বসছে, ভি ওয়ান, তাহলে এই ভি ওয়ানে আসছে। এখন দেখো তুমি ভার্বকে প্রশ্ন করো, এইভাবে সিরিয়াল দিয়ে প্রশ্ন করতে করতে এগুলো পর্যন্ত পাচ্ছি না। কিভাবে ওঠে, তাড়াতাড়ি ওঠে, কোথায় ওঠে, উত্তর নাই, কার সাথে ওঠে তাও নেই, কখন ওঠে, কখন ওঠে, দেখো প্রতিদিন সকালে ওঠে, তাহলে এই যে তাড়াতাড়ি ওঠে, আর্লি, আর্লি মানে সকাল বোঝাচ্ছে, মানে সকাল সকাল, এটা মানে সকাল বোঝাচ্ছি, সকাল সকাল মানে খুব দ্রুত বোঝাচ্ছি। তাহলে আর্লি মানে কি, তাড়াতাড়ি বা ফাস্ট বলতে পারো, কিন্তু ফাস্ট যায় না, এটার সাথে আর্লি বসাইতে ভালো অর্থভাব আসে। তাহলে আই ইউজ টু ওয়াক আপ আর্লি, কখন উঠতা, ইন দ্য এভরি মর্নিং, ইন দ্য এভরি মর্নিং, প্রতিদিন সকালে, কখন উঠতা, প্রতিদিন সকালে। আর এটা আবার কখন দিয়ে প্রশ্ন করলে, কখন উঠতা, আগে উঠতাম, তাহলে এটা আমরা টেন্স নির্ণয় করার জন্য
বিফোর বা আগে দিতে পারি, ঠিক আছে। এই আগে শব্দটা তোমার এখানে আমি যুক্ত করে দিয়েছি, বাট একটা সেন্টেন্সে এতগুলো কখন দিয়ে প্রশ্নগুলোর উত্তর থাকবে না। তারপর দেখো আমরা আগে একসাথে স্কুলে হেঁটে যেতাম, তাহলে সাবজেক্ট কি ভাইয়া, ভার্বকে নির্ণয় করলাম, এই যেতাম, তাহলে ভার্বকে প্রশ্ন করো কারা যেত, আমরা যেতাম, তাহলে যেতাম এটা বুঝছি যে পাস্টে, তাহলে এখানে কি বলবো বলো তো, বলো। used to, ইউজ টু, এক্স্যাক্টলি, উই ইউজ টু, উই ইউজ টু। এখন দেখো যাওয়া ইংরেজি কি, যেতাম, মানে যেতাম মানে কি যাওয়া, তাহলে উই ইউজ টু গো, ঠিক আছে। এখন দেখো উই ইউজ টু গো, এখানে গো হয়েছে কেন, যেতাম, হ্যাঁ, এটা তো অতীতের, গো ওয়েন্ট, ও ওয়েন্ট হবে না? আমি বলি তোমাদেরকে, এই যে স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা আমরা দুই ভাবে লিখবো, উই ওয়েন্ট, এখানে ওয়েন্ট দিয়ে যদি তুমি লেখো ভুল হবে না, কিন্তু আমরা শিখতেছি কোনটা, এই স্ট্রাকচারটা শিখতেছি। অতীতে কোনো কাজ অভ্যাস ছিল, মানে তাম তম হতো তৎ যুক্ত করা, যে আমি ও, কাজটা করতাম, এই বিষয়টা বোঝাচ্ছি, তখন কিন্তু আমরা এই উই ওয়েন্ট দিয়ে যদি আমরা লিখি সেন্টেন্সটা তাও কিন্তু হবে, বাট আমরা কিন্তু এই স্ট্রাকচার যাচ্ছি না, আমরা যাচ্ছি শিখতেছি এখন এইটা, যে উই ইউজ টু গো, আমরা যেতাম, তুমি এখানে পরিবর্তে লিখতে পারো উই ওয়েন্ট, তাহলেই হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে উই ইউজ টু গো, আমরা যেতাম, এখন কোথায় মানে কোন দিকে যেতাম বলো, দেখো এই স্ট্রাকচার অনুযায়ী দেখো, আমরা যেতাম, ভার্ব নির্ণয় করলাম, ভালো কথা। এখন দেখো ডিরেকশন, আই কি যেতাম, উত্তর নাই, ডিরেকশন অন মানে ডিরেকশন টু, কাকে যেতাম, উত্তর নাই, ডিরেকশন অন কোন দিকে যাব, মানে কোন দিকে যেতাম, স্কুলে যেতাম, উই ইউজ টু গো টু স্কুল। এখন দেখো এটুকু গেল, এখন এটা আমি ওইখানে দেওয়া লাগতো, কোথা থেকে যেতাম, বাসার থেকে, উত্তর নাই, কিন্তু বাসা থেকে লেখে নেই, কিভাবে যেতাম, হেঁটে যেতাম, কিভাবে যেতাম, দেখো কিভাবে যেতাম, হেঁটে যেতাম, তাহলে কি বলবো ভাইয়া, 1 ফুট, এই হেঁটে যাওয়া মানে এখানে বোঝাচ্ছে 1 ফুট, বুঝতে পারছো। এখন দেখো কার সাথে যেতাম, একসাথে যেতাম, কার সাথে না, কিভাবে যেতাম, এখানে একসাথে, আবার কিভাবে দিয়া কার সাথে যেতাম, এখানে উত্তরটা নাই, যে আমার বন্ধুর সাথে যেতাম, বা আমরা একসাথে যেতাম, এখানে আমরাও নাই, তাহলে এখানে শুধু একসাথে ইংরেজি কি ভাইয়া, টুগেদার। কিভাবে যেতাম, পায়ে হেঁটে একসাথে যেতাম, তাহলে এখানে কিন্তু কিভাবে দিয়ে তুমি দুইটা প্রশ্ন করে উত্তর পাচ্ছ এখানে। শোনো একটা মানে এই যে এই স্ট্রাকচারে যে এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে তুমি একটা প্রশ্ন করে একটা উত্তর পাবা এমন না, একাধিক অর্থ ওয়ার্ড পাইতে পারো, আবার একটাও নাও পাইতে পারো, বুঝতে পারছো, যেটা পাবা না তাহলে স্কিপ করবা। দেখো আবার প্রশ্ন করো, যেমন কিভাবে যেতাম, পায়ে হেঁটে যেতাম, কিভাবে যেতাম, একসাথে যেতাম, তাহলে প্রথম যেটা বসবে, মানে প্রথম কোনটাতে পাচ্ছি আমরা, দেখো এই ভার্বের কাছাকাছি কোনটা, হেঁটে, তাহলে হেঁটে বসাই দেবো আগে, যে 1 ফুট, তারপর কি টুগেদার, TOGETHER, টুগেদার। আরেকটা বিষয়, এই যে আগে বলতাম না, আগে আগে শব্দটার অর্থ যদি এখানে তুমি যদি বলো যে বিফোর বা ইয়াগো, অর্থ কি পূর্বে মানে আগে, এইটা তোমার না লেখলেও চলবে, কারণ এটা দ্বারা আমরা বুঝাচ্ছি যে উই ইউজ টু গো, এটা দ্বারাই বুঝতে পারছি যে আগে গর্ত, ঠিক আছে, ওইটা না লেখলেও হবে, যদি লেখো তাহলে ভুল হবে, ব্যাপারটা এমন না, ক্লিয়ার। যেমন সে আগে প্রতিদিন রাতে গান শুনতো, তার মানে কি এটা আগে প্রতিদিন কাজ করার অভ্যাসগত বোঝাচ্ছে, তাহলে এটা কি বুঝাবো আমরা, এখানে তুমি যদি চাও দেখো, সে ইংরেজি কি, হি, শোনা ইংরেজি কি, সিং, সিং অর্থ কি শোনা, গান শোনা, সিং অর্থ শোনা, এখন তুমি চাইলে এখানে স্যাং বসাতে পারো, স্যাং, এটা দ্বারা হবে, SANG স্যাং, কিন্তু আমরা যেহেতু ইউজ টুর কথা শিখতেছি, তাহলে আমরা কি used to, বলবো ভাইয়া, হি ইউজ টু, এখন কি সিং অর্থ কি গান শোনা, কখন শুনতো ভাইয়া, রাতে শুনতো, প্রতিদিন রাতে, কখন শুনতো, প্রতিদিন রাতে, তাহলে ইন every night, ইন দ্য এভরি নাইট বা অ্যাট এভরি নাইট, ঠিক আছে, দা বসাও, যদি দা বসাও তাহলে ইন বসাবা, আর যদি দা না বসাও তাহলে অ্যাট বসাবা, অ্যাট এভরি নাইট, ক্লিয়ার। সে আগে প্রতিদিন ভাত এবং সবজি খেত, তাহলে কি বসাবা, এই আগে অর্থ না লেখলেও চলবে। তারপর দেখো সে ইংরেজি কি, হি, খাওয়া ইংরেজি কি, ইউজ টু লিখে আগে, ইউজ টু used to, ইট, every day, ইউজ টু খাইতো, কি খেত, ভাতকে মানে কি oh, দিয়ে প্রশ্ন কি ভাত, খেত, ভাত এবং সবজি, তাহলে ইউজ টু রাইস অ্যান্ড সবজি ইংরেজি ভেজিটেবলস, কখন খেত ভাই, প্রতিদিন, তাহলে কি বলবা, এভরিডে। সে এখন প্রতিদিন ভাত এবং সবজি খাওয়ায় অভ্যস্ত, তাহলে এইটা দেখো প্রতিদিন মানে বর্তমানে যদি কোনো কিছুতে অভ্যস্ত থাকে তাহলে আমাদের, সরি এখানে কিন্তু মিস্টেক করছি আমি, এখানে বর্তমানে যদি কোনো, এটা অতীতে, এটা ঠিক আছে, অতীতের গুলো তোমার সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস V1, আর বর্তমানে যদি কোনো কাজে অভ্যস্ত থাকে তাহলে কি ভাইয়া, সাবজেক্ট প্লাস am is আর প্লাস ইউজ টু
এটা আমি এখানে প্লাসটা বাদ দিলাম, ইউজ টু কাটে না কেন, ইউজ টু প্লাস ভার্বের সাথে কি বসবে, আইএনজি বসবে। এই যে স্ট্রাকচারটা আমি দিলাম উপরে, এই যে বর্তমানে কোনো কাজের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর। এখন এম বসবে না ইজ বসবে না আর বসবে, সেটা সাবজেক্ট অনুযায়ী। আইর সাথে সবসময় কি বসে, এম বসে। তারপর সাবজেক্ট সিঙ্গুলার হলে সবসময় ইজ বসে, আর সাবজেক্ট প্লুরাল হলে আর বসে। তারপর কি ইউজ টু, তারপর ভার্বের সাথে কিন্তু প্রেজেন্ট ফর্ম না, এখন কিন্তু আইএনজি বসাইতে হবে। এখন দেখো এখানে ডাব্লিউতে কি, ওতে অবজেক্ট, ডাব্লিউতে কি ডব্লিউ তে ও ডব্লিউ ভাইয়া, এখানে আদার ওয়ার্ড, ও আদার মানে অন্যান্য শব্দ, ও আচ্ছা বুঝতে পারছি, বাকি অংশ বোঝাচ্ছি আমি, বুঝতে পারছো? এক্সটেনশনও তো বোঝায় এটা হ্যাঁ দিয়ে। এক্সটেনশন বলা যায়। তো দেখো সে এখন প্রতিদিন রাতে গান শোনা অভ্যস্ত, তাহলে এটা কি বর্তমানে না অতীতে বলো তো? কোন জিনিস অভ্যস্ত? বর্তমানে। এখন বর্তমানে তাহলে প্রেজেন্ট টেন্স। কোন স্ট্রাকচারে যাবে? দ্বিতীয় স্ট্রাকচারে যাবে, মানে আমি যার প্লাস বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে কে অভ্যস্ত? ভার্বকে প্রশ্ন করো, ভার্ব কোনটা? এই যে অভ্যস্ত, গান শোনা অভ্যস্ত বোঝাচ্ছি, গান শোনা। তাহলে শোনা, কে শোনে? সে শোনে। তাহলে সি বা হি বসাইলাম। এখন কি বসাবা? হির সাথে কি বসাবা? দেখো এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর। এখন ইজ না আর না এম? ইজ। হি ইজ, তারপর কি ইউজ টু, ইউজ টু ভার্ব 1 হবে। ভার্বের ওয়ান হবে না কিন্তু, ভার্বের সাথে আইএনজি। অ্যামিজারের পর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। আর যদি ইউজ টু অ্যামিজার না থাকে তখন কিন্তু ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম। তাই হি ইজ ইউজ টু। এখন গান শোনা ইংরেজি কি বলো তো? সিং, গান শোনা। তাহলে এখানে কি হবে, সিং না সিঙ্গিং? সিঙ্গিং, সিঙ্গিং। তাহলে এই সিঙ্গিং হি ইজ ইউজ টু সিঙ্গিং, শোনা অভ্যস্ত। কখন শুনতে অভ্যস্ত ভাইয়া? প্রতিদিন রাতে। তাহলে কি বলবা? এভরি, অ্যাট এভরি নাইট, অ্যাট এভরি নাইট। কখন? নাও। তুমি চাইলে এখন নাও লিখতে পারো, না লিখলেও হবে, সমস্যা নাই। ভাই বুঝছি না, প্রতিদিন রাতে কি লেখছেন এটা? অ্যাট, এ টি অ্যাট, অ্যাট এভরি এন আই জি এস টি নাইট, এন আই জি এস টি নাইট, এভরি নাইট নাও। কখন? এখন। শেষ কথা, বুঝতে পারছো? যদি এই স্ট্রাকচারগুলো দিয়ে প্র্যাকটিস করো প্রতিদিন, তাহলে আগামীকালকের বাড়ির কাজটা লিখে রাখো। আগামীকালকে বাড়ির কাজটা হলো, তোমরা এই যে ইউজ টু, বি ইউজ টু দিয়া এবং এই ইউজ টু দিয়া, এটা দিয়ে তোমরা ভাই এগুলো পিডিএফ দিবেন? অবশ্যই পিডিএফ দেবো। 6টা বাক্য লিখে রাখো, 6টা বাক্য লিখবে এখান থেকে, এই স্ট্রাকচার দিয়ে তোমরা তৈরি করবা, তৈরি করে গ্রুপে দেবা। ভাইয়া আমার মতো অ্যাডমিশন টেস্টে টিচার পাবা না, হেল্পফুল পাবা না। তোমরা অনেক মানে নামদারি টিচার পাবা, অনেক হাই ভোল্টেজ পাবা, কিন্তু তারা ভাইয়া তোমাদেরকে এই সাপোর্টটা দিতে পারবে না যে তোমরা লেখা পাঠাইছো ইনবক্সে তারা কারেক্ট করে দিবে। পাবাই না ভাইয়া, এটা ওপেন চ্যালেঞ্জ। যদি পাই আমি অনলাইনে ক্লাস নেওয়া বন্ধ করে দেবো ভাই। এটা আমি গত 4 বছরে পড়াই আসছি এইভাবে, সামনেও পড়াবো। এবং আমার চান্স পাওয়ার পার্সেন্টেজ যদি হার দেখো 80%, একটা কোচিং সেন্টারের চান্স পাওয়ার 1%ও না। আমি পড়াই 100 জন, ফার্স্ট ইয়ার 100, মানে ফার্স্ট টাইমের 100 জন, সেকেন্ড টাইমের 100 জন। এটা আমি, এটাকে অনলাইন বিজনেস না, আমি তোমাদেরকে একটা দায়িত্ব, তোমাদের কাছ থেকে আমি টাকা নেব তোমাদের প্রতি। পরীক্ষা খারাপ হয়েছে এইজন্য তো ভর্তি কোচিং এ ভর্তি হইতেছে না। পরীক্ষা এসএসসি রেজাল্ট কত? 4.17। আমার এসএসসি রেজাল্ট কত দেখতে পাচ্ছ? কত? জি ভাই, ইন্টারে যে পরীক্ষা দিছি এই পরীক্ষার মানে পরীক্ষা খারাপ হয়েছে এইজন্য আমি চিন্তা করতেছি ইন্টারে কি মিনিমাম 3.50 পাবা না, বা 3 প্লাস পাবা না? পাস নিয়ে ভয় পেতেছি। ফেল করাইবে না? কোন সাবজেক্ট নিয়ে ফেল সমস্যা? সবগুলো কি এভারেজ হয়েছে? আইসিটি এমসিকিউ আর তারপর ভূগোল এমসিকিউ আর ইংরেজি দ্বিতীয় পত্র। খারাপ হয়েছে মানে লিখছো তো সব, সেটা বলো। লিখলে তো হবে না, মানে 100 মার্কের অ্যানসার দিছো? চোখ দিয়ে জল পড়ছে এরকম অবস্থা হয়েছে। 100 মার্কের অ্যানসার দিছো 80%? 100 মার্কের অ্যানসার দিছি, কিন্তু বাসায় এসে তো উত্তর মিলাইছি, তারপর তো 100 মার্ক দিয়ে দিলে 33 মার্ক এমনি দেবে, শেষ। খারাপ হয়েছে। 33 মার্ক এমনি দেবে, শেষ। শোনো আমি, হবে আইসিটি এমসিকিউ তো এত কঠিন। চাপ নেই, স্যাররা ওগুলো কনসিডার করবে, বোর্ড পরীক্ষা ওগুলো সমস্যা হবে না। একটা জিনিস বলি, এইচএসসির একাডেমিক পড়াশোনা আর এডমিশনের পড়াশোনা টোটালি ডিফারেন্ট। আর একটা বিষয় হলো নিজেদেরকে কনফিডেন্ট রাখবা। একটা জিনিস কি, ধরো তুমি একটা মিস্টেক করছো বা তোমার একটা জিনিস কমতি ছিল, দ্যাটস ওয়াই যে সামনের গুলো এই জন্য চিন্তা করে দুশ্চিন্তা করে হারানো যাবে না। আমি আরিফ ভাই, আমি হাই স্কুলে বুঝছি মিলানোর কথা। আমি বলি আমার এসএসসিতে আমি আমার ইনটাইম আমার মানে মেট্রিকে মানে ক্লাস 10-এ আমার ফার্স্ট বয়, আমি ফার্স্ট বয়, আমি পেয়েছি এসএসসিতে 3.61।
এবং এই রেজাল্ট নিয়ে কোথাও কোচিং না করে, এই যে তোমরা আমার সাথে একটু কথা বলতে পারতেছো না বা ইন্টার কানেকশন করছো না, যে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে ভাইয়ের সাথে, আমি এটা মানে দাম্ভিকতা হিসেবে নিও না ভাইয়া, মানে আর খুব একটা যে তোমাদের সহজিত ব্যাপারটা এরকম করতে পারিনি এখন পর্যন্ত, তবে এই যে কানেকশন করতে পারছো এইটা আমি পারি নাই ভাই। আমার এলাকায় কোনো এরকমের বড় ভাইরা বা আপুরা মানে চান্স পেয়েছে আমি জানতাম না, চিনতাম না, কোনো যোগাযোগ করতে পারিনি, শুধুমাত্র ইউটিউবে বিভিন্ন কথাবার্তা দেখে ভাইদের, নিজে বই কিনছি, অ্যানালাইসিস করছি, দেখে তারপর নিজে বাসায় বসে পড়াশোনা করছি। কোচিং করতে জানি একমাত্র চ্যালেঞ্জ যে আমি এই রেজাল্ট নিয়ে চান্স পেয়ে দেখাবো, এবং আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ এটা আমি করতে পারছি। এবং শুধু যে টানে মানে চান্স ভাইয়া তা না, আমি কিন্তু ভাই টপ রেজাল্টই করছি, 75.10 মার্ক পাইয়া 289তম পজিশন ছিল আমার রাবিতে। তারপর জিএসটি তো মানে মজা করেই পরীক্ষা দিতে গেছি আমি, রাবিতে হওয়ার পর আর যাইনি, মানে পড়াশোনাই বাদ দিতেছিলাম। তারপর ওখানে ফর্ম তোলা ছিল, ওখানে 60.25 পেয়েছি। এটা দ্বারা আমি জিএসটি টেস্টে ইউনিভার্সিটিতে আমি ল সাবজেক্ট পাইতাম যে কোনো ইউনিভার্সিটি ওই সময়, উইদাউট রেজাল্ট। ভাইয়া আপনার সাথে গ্রুপে কেমনে অ্যাড হয়েছে তাও তো নিজেও জানি না। আমি বলি তোমাদেরকে, গ্রুপ করে এখানে যারা আছো, তোমাদের একটা অনলাইন প্ল্যাটফর্মে তোমরা যুক্ত ছিল, ওখানে আমিও যুক্ত ছিলাম, ওখান থেকে তোমাদেরকে, হ্যাঁ আমি তোমাদেরকে এখানে যুক্ত করছি। আর এটা আরেকটা বিষয় বলি, তোমাদের যদি মনে হয় যে এখানে ইনসিকিউরিটি ফিল করতেছে বা তোমাদের কোনো আমি কেউ কোনো করতেছে, সমস্যা নেই, তোমরা এখান থেকে লিভ নিতে পারবে, সমস্যা নেই। সম্পূর্ণ বিষয় হলো তোমাদের ডিসিশন। যদি মনে করো এই ক্লাস গ্রুপটা ইফেক্টিভ, তোমাদের জন্য প্রয়োজনীয়, তাহলে থাকবা। আর এইটার পর তোমাদের 15টা আমি ফ্রি ক্লাস দেবো, 15টা, এই অ্যাডমিশন টাইমে 15টা ফ্রি ক্লাস, তোমার মানে অ্যাডমিশন কোচিং সেন্টার বলো কেউ দেবে না, দিচ্ছি তোমাদের। তারপর তোমরা সিদ্ধান্ত নেবা যে ঠিক আছে ভাইয়া, আমার কোচিং সেন্টার বা অনলাইন কোর্স বিক্রি করার জন্য না, শুধু তোমাদের এজ এ মেন্টরশিপ, আমি যে একটা সঠিক প্ল্যান তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়াটাই আমার সব থেকে বড় লক্ষ্য। তারপর তোমরা সিদ্ধান্ত নেবা নিজে, ঠিক আছে ভাই। এই এখন অনেকে উড়ু উড়ু দেখবা কোচিং সেন্টার দিয়ে ছবি তুলতেছে, কোচিং সেন্টার ভাইরা মনে করে কোচিং সেন্টার মানে ভর্তি হয়েছে মানে ওরা তাবিজ দেবে, ওই তাবিজ গিলে খাইবে, চান্স হয়ে যাবে। ভাই একই কোচিং সেন্টার কোচিং করে, কেউ ফেল করে কেউ ফার্স্ট হয়, একই বই পড়ে কেউ ফেল করে কেউ ফার্স্ট হয়, তাহলে কোচিং সেন্টারের কি মূল্য? মূল্য হলো যার যার ব্যক্তিগত একটা সঠিক মেন্টরশিপ, সঠিক গাইডলাইন, সঠিক পড়াশোনা, সঠিক স্ট্র্যাটেজি, সঠিক প্ল্যান, এই হলো বিষয়। তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে কি আসে তারা বুঝতেই পারছো, এগুলো খুব সহজ, কিন্তু লেখার মানটা হতে হবে, ওই যে বললাম ভুল করা যাবে না, এই স্ট্রাকচার ফলো করতে হবে, এবং শব্দ অর্থগুলো কি করবো আমি প্রত্যেক দিন আমি তোমাদেরকে রিটেন প্র্যাকটিস করাবো নিজে। ওই যে আছে না যে স্ট্রাকচার এখন প্র্যাকটিস করাবো, মানে কি এই স্ট্রাকচারগুলো আগে জানাইতে হবে, কালকে আবার আগামীকালকে শেখাবো বাকি স্ট্রাকচার। তাহলে আগামীকালকে তোমাদের পড়া থাকবে, তোমরা 10টা সেন্টেন্স, এই যে স্ট্রাকচারগুলো দিয়েছি আমি 10টা বাক্য তোমরা তৈরি করে দেবা, ক্লিয়ার, নিজেদের মতো করে, ভুল হোক সমস্যা নেই, ভাইয়া কারেকশন করে দেবে, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া পিডিএফ গুলো দিয়ে দিন, চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? কেউ তো নাই ভাইয়া, কি প্রশ্ন করব? মিথু না মিতু, মিতু মনে হচ্ছে। তোমার কোনো কোশ্চেন আছে? ও তো কোনো কথাই বলে না। আনমিউট করে নাও মিতু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যদি প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো, ইনবক্স আছে, তারপর যে এখানেও করতে পারো। মিতু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে ইংলিশ বই নিয়ে আর কি কোন বইটা পড়লে বেস্ট হবে, রাইটিং প্লাস এমসিকিউ। আচ্ছা আচ্ছা, ও ভালো কথা। দেখছো এই জিনিসগুলো খুবই মানে প্রয়োজনীয় জিনিসগুলো, তোমাকে প্রশ্ন না মানে জিনিসগুলো শোনো, আমি ভাইয়া তোমাদের টিচার, এইটার থেকে সব থেকে বড় বিষয় হলো তোমরা হেজিটেট ফিল করবে না, আমি তোমাদের রাগারাগি করবো না ভাইয়া, ওই জিনিসটা আমার কাছে তোমরা পড়তেছো, ওই ডিস্টেন্সটা যেন ক্রিয়েট, অন্য টিচারের মতো দাম্ভিকতা যেন না থাকে আমার ভিতরে, এই জিনিসটা আমি সবসময় প্রোভাইড করার চেষ্টা করি। হেজিটেট উইদাউট এনি হেজিটেশন প্রশ্ন করার চেষ্টা করবো। ভাইয়া আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই বিশ্ববিদ্যালয়ে অধিক মানে যারা চান্স পায় না, এদের ম্যাক্সিমাম শিক্ষার্থী হলো অধিক পড়াশোনা করার কারণে চান্স পায় না। এখন বলতে পারো যে ভাই কি বলেন এগুলা, অধিক বই পড়ার কারণে চান্স পায় না। ভাইয়া যারা অ্যাডমিশন প্রিপারেশন নেয় সবাই তো পড়াশোনা করার জন্যই জানে যে পড়াশোনা করেই চান্স পেতে হবে। যারা বিসিএস দেয় তারা কি পড়াশোনা না করে বিসিএস দেয়? যারা অ্যাডমিশন পরীক্ষা দেয় তারা কি বিসিএস তোমার পড়াশোনা না করে পরীক্ষা দেয় অ্যাডমিশন? না, সবাই পড়াশোনা করে, সবাই এক বই পড়ে। কিন্তু এই বিষয়গুলো কোন বই সিলেকশন, অনেকে মনে করে এই বইটা ভালো বলছে, এই ভাই এই বইটা ভালো বলছে, ভাই আমি কোচিং করে নেই, আমি কোচিং এর তাবিজ গেলে নেই, আমি যে বইগুলো পড়ছি যে বইটা আমি সেইটা দিচ্ছি, এবং আমি গত 4 বছর এগুলোই পড়াচ্ছি ওদেরকে, ইনশাল্লাহ তারা সাকসেস হচ্ছে এবং কমন পাচ্ছে। তোমরা, আমি তোমাদের একটা বইয়ের পিডিএফ দিছি, তোমরা দেখছো? এই যে একটা মেইন হার্ড কপি পিডিএফ দিছি, হার্ড কপি, হার্ড এক্সপার্ট, এই বইটার পিডিএফটা দিছি তোমাদেরকে, এই বইটা তোমাদেরকে দিছি পিডিএফ, তোমরা এইখান থেকে প্র্যাকটিস করবা, এইখান থেকে। এই বইটা কিন্তু অনেক ভালো বই, এক্সপার্ট, একেবারে হুবহু মানে হার্ড কপিটা দিছি তোমাদেরকে।
এই দেখো তোমাদের কিন্তু স্ট্রাকচার এই যে এটা পড়াইছে এইমাত্র আছে। তো এই বইটা রাখবা, আর পাশে তোমরা কি করবা ভাইয়া, এই পাশাপাশি তোমরা একটা বই কিনবা, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা কিনবা, অথবা মাস্টারটা হিউজ প্রশ্ন, ওটা না কিনলে আমার বেটার মনে করি আমি। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম তোমরা প্রথম ক্লাসটা যদি দেখে থাকো তাহলে ওখানে মিতু তুমি আরো ভালো ক্লিয়ার করবা, ওখানে অনেক কিছু বলছি আমি বইগুলো নিয়ে। আর রিটেনের জন্য তোমরা যে বলতেছো না, রিটেনের জন্য আমি তোমাদেরকে বই কিনতে বলবো এখন না, বাট প্র্যাকটিসের জন্য কোশ্চেন ব্যাংক কিনলেই হবে। আর রিটেন ভাই আছে, ভাই তোমাদেরকে এই যে বিষয়গুলো রিটেন কোনো ওই যে বইগুলো আছে না ভাইয়া, রিটেনের বই পড়ে যদি রিটেন পাস করা যেত তাহলে সবাই পাস করতো। রিটেন কত নাম্বারের পরীক্ষা? 20 মার্কের। এই যে রিটেন দেখো না, যে রিটেন কোথা থেকে আসে, এইগুলো কোথাও কোনো রিটেন বইতেই পাবা না, এইগুলো কোনো বইতেই পাবা না। কোথা থেকে আসে দেখো, এই যে বিগুলো আমরা যেগুলো পড়ছি ওইগুলো থেকে আসবে, কিন্তু বইতে এগুলো থাকবে না। বইতে থাকবে কি জানো, গদ্দারার নিয়মে, যেমন পদ্মা সেতু থাকবে, কি বঙ্গবন্ধুর উক্তিগুলো নিয়ে থাকবে, কি তোমার ওই যে মানে যেগুলো পড়ছে ওইগুলা। তো রিটেন বই আমি কিনতে নিরুৎসাহিত করি, তোমাদেরকে কেনার দরকার নাই। তোমরা শুধু এই জায়গা থেকে যদি রিটেন ক্লাসগুলো তোমরা দেখো আমার, তাহলেই বুঝতে পারবা যে রিটেন আসলে সহজ, তোমরা নিজেরাই তৈরি করতে পারবা। আর প্রশ্ন ব্যাংক আছে না, গত 5 বছরে 2020-21 থেকে কিন্তু রিটেন শুরু হচ্ছে, ওই 5 বছরের রিটেনগুলো যদি তুমি অ্যানালাইসিস করে, আমি অ্যানালাইসিস করে দেখাবো, এটা যেমন 2024-25 আসছে। তো এইগুলো কিভাবে আসছে কোন জায়গা থেকে, তোমরা কিন্তু নিজে একটা আইডিয়া নিয়ে নেবা যে আসলে প্যারাগ্রাফ আসে প্রতিটি, তাহলে কোন প্যারাগ্রাফগুলো আসে ওইগুলো আমি সাজেশন দিয়ে দেবো, ওইগুলো আমি প্রতিটা সাজেশন এবং প্রতিটা প্যারাগ্রাফ আমি বাংলা অর্থ সহ ওয়ার্ড বাই ওয়ার্ড লিখে দেবো। এবং এই স্ট্রাকচার তো আমি দিয়েই দিছি, দেখো এই স্ট্রাকচারটা যদি প্রথম থেকে ক্লাসটা যুক্ত না হয়ে থাকে, পরে প্রথম থেকে একটু রেকর্ড ক্লাস থাকবে, দেখে নিও। কোনো বই ভাইয়া, কোনো বই কিনে ভাইয়া লস করো না, টাকা লস হবে শুধুই না, নিজের মেধাটাকে লস করো না, কথা বুঝছো? তোমরা যদি, আমি যে বইগুলো পড়ছি ভাই এটা ওপেন চ্যালেঞ্জ, আমি তো অফলাইনে বলতেছি না যে রেকর্ড থাকবে না ভাই, অনলাইনে থাকবে, এই রেকর্ড ক্লাস থাকবে, এটা অনলাইন বলছি। তোমরা যদি কমন না পাও, আমার এই অনলাইন ক্যারিয়ার আমি শেষ করে দেবো, মানে পড়াবোই না, কথা বুঝছো? জাস্ট এইটুকু বিশ্বাস রাখো, আর প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করার চেষ্টা করবা, দ্যাটস ইট। তোমাদের সামনে আমি রুটিন দেবো, প্রতিদিন কি কি পড়বা সেই রুটিনটা আমি কমপ্লিট করতেছি, রুটিনটা তৈরি হচ্ছে, শনিবারের ভিতরে ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে, তারপর ক্লাস হবে। আর তোমাদের পরিচিত যারা আছে একটু যুক্ত করার চেষ্টা করবা, তোমাদের জন্য এত কিছু করতেছি, জাস্ট ওইটা করলে তো খুব একটা লস হবে তোমাদের, এমন তো না। তো আজকে এই পর্যন্তই। আমি তো উত্তর কি পাইছো? জি স্যার। আর পিডিএফ গুলো কি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ভাইয়া, ওখান থেকে কালেক্ট করে নিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।